সেজই হয়। এবার সেইড টু থাকলে এটাকে আমরা টোল্ড মি লিখতে পারি বা সেইড টু রাখতে পারি, সেইড টু রাখলে ভুল নেই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, হি এরকম আছে হি, এবারে এই যে সেইড টু থাকলে কি হয়, আমরা সেইড টু লিখতে পারি আবার টোল্ড মি লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো, এখানে সেইড টুই লিখবো, হি সেইড টু মি, হি সেইড টু মি লিখলাম। তো এইবার দেখো আমি যেটা বলছিলাম যে আমরা পার্সন, সবাই পার্সনে এসে ভুল করে যে পার্সন কি করে চেঞ্জ করবে। আচ্ছা লিঙ্কার হিসেবে কি যোগ হয় বলো, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে দ্যাট যোগ হয়, দ্যাট এই সেটি দ্যাট, এটা দ্যাট যোগ করলাম। এইবার এখানে আমরা কি বসাবো, দেখো এইখানে উদাহরণটা দেখলাম যে রিপোর্টিং স্পিচ এর অন্তর্গত, রিপোর্টিং স্পিচ কোনটা, এইটা রিপোর্টিং স্পিচ ব্র্যাকেটের মধ্যে, রিপোর্টিং স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন, পারসন মানে কি সবসময় সাবজেক্টের এখানে এটা পারসন হয়, তাই তো। তাহলে ফার্স্ট পারসনের সর্বদা, ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পারসন বসে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা, এইটা রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে বসবে। তাহলে আমি কি বললাম বারবার একটা কথা, বারবার এইটা বুঝে নাও, কারণ পার্সন বুঝে গেলে পরে আর কোনো ভুল হবে না। যে রিপোর্টিং স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন, রিপোর্টিং স্পিচ এইটা, তাই তো, রিপোর্টিং স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের ক্ষেত্রে যদি এখানে ফার্স্ট পারসন কোনগুলো, আই আর উই, যদি ফার্স্ট পারসন থাকে এখানে, যদি ফার্স্ট পারসন থাকে এখানে, তাহলে সর্বদা আমরা রিপোর্টিং ভার্বের এখানে কি আছে সেটা দেখে পারসন চেঞ্জ করব। সেটা সেই নিয়ম তো দেখাইনি, যেটা লিখেছি সেটা ভাব। আমি যদি বলেছি যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এখানে যা থাকবে সেটা দেখে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে এখানে রিপোর্টিং স্পিচের পার্সনটা কি আছে, আই, এখানে কি আছে ভুলে যাবো, ঠিক আছে। আমরা দেখবো মেন এখানে কি আছে। তাহলে এখানে কি আছে, আমি কাকে বলছি, তাকে বলছি, আমি কাকে বলছি, তাকে বলছি, তাকে বলছি সে, তাহলে এখানে কি হবে, হি হবে। বললাম বোঝা গেল। সবসময় যদি এখানে ফার্স্ট পারসন থাকে আই অথবা উই, তখন আমরা এখানে দেখবো এখানে কি আছে সেটাকে ফোকাস করতে হবে। আমি কাকে বললাম, আমি তাকে বললাম, তাই না, আমি তাকে বললাম, তাহলে আমি তাকে বললাম মানে কি সি, ঠিক আছে, হি, সরি হি, হি সি না হি, যদি এখানে সি থাকতো সি করতাম, এখানে হি আছে মানে হি করলাম, বোঝা গেল। তাহলে সর্বদা যদি ফার্স্ট পারসন থাকে এখানে আই অথবা উই, তাহলে আমরা কিন্তু এখানে এই রিপোর্টিং ভার্বের এটাই করব। ওয়েলকাম ফ্রেন্ড, এমএস স্টাডি ইনফরমেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের গতকালের ভিডিওতে আমরা ভয়েস সেন্স কমপ্লিট করেছি, আজকের টোটাল একটা ভিডিওতে তোমাদের কমপ্লিট করবো ন্যারেশন, অর্থাৎ ন্যারেশনের এ টু জেড এভরিথিং একদম একটা ভিডিওতে কমপ্লিট হবে। তো এর জন্য তোমাদের ক্লাস 8 থেকে শুরু করে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা পরীক্ষায় ন্যারেশন থেকে প্রশ্ন এসেই থাকে। তো ন্যারেশনের যত কোশ্চেন আছে তোমাদের মানে ক্লাস 9, 10 থেকে শুরু করে কম্পিটিটিভ পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু ন্যারেশন গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, তোমরা এখান থেকে শর্ট ট্রিক্স এবং এভরিথিং পার্ট সহজেই তোমার ন্যারেশন কিভাবে করতে পারো তার সমস্ত রকম প্রসেস আমি দেখাবো। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। তো ফার্স্ট আমরা জানবো যে ন্যারেশন কি বা কাকে বলে। তথাপি বলতো ন্যারেশন কাকে বলে? আচ্ছা, বক্তা যাহা বলে তাহা স্পিচ বা ন্যারেশন। আচ্ছা, এবার ন্যারেশনকে কয় ভাগ করে, দুই ভাগে, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার ডাইরেক্ট স্পিচ কাকে বলে? বক্তা যখন কোনো কথা সরাসরি সেটা বলে, কোনো পরিবর্তন না করে, কোনো বক্তব্য সরাসরি যখন বলে কোনো কিছু পরিবর্তন না করে, সেটা হলো ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট মানে কি সরাসরি, তাই তো। আর ইনডাইরেক্ট স্পিচ কোনটা? যখন বক্তা অন্যের মাধ্যমে কথাটাকে ঘুরিয়ে বলে, সেই কথাটাই অন্যের মাধ্যমে বলে। যেমন আমি যদি বলি যে সে বলল সে বাজারে যায়, তারপর সে বললো রাম বাজারে যায়, তো এটা কি হলো, এটা ডাইরেক্ট স্পিচ হলো। সে বললো রাম বাজারে যায়, তাহলে এটা হলো ডাইরেক্ট স্পিচ। আর যদি ইনডাইরেক্ট স্পিচ তাহলে কি করতাম, সে বলেছিল যে বা কি রাম বাজারে যায় না, সে বাজারে যায়, রাম না, এই ক্ষেত্রে হবে সে বাজারে যায়, এটা বলেছিল। তাই এই হচ্ছে তোমাদের ন্যারেশন। তো মেন পার্টে চলে যাই। তো এর কিছু পরপর রুলস আছে, সেই নিয়মগুলো বলবো, নিয়মগুলো তোমরা লিখবা, ঠিক আছে। তো ফার্স্ট রুল, টেন্সের পরিবর্তনের নিয়ম, ঠিক আছে। নিয়মটা কি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ফিউচার টেন্স হয়। আচ্ছা, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ কোনটা? রিপোর্টিং স্পিচ হচ্ছিল যেটা আমরা ব্র্যাকেটের মধ্যে থাকে সেটাকে বলে রিপোর্টিং স্পিচ, আর রিপোর্টিং ভার্ব হচ্ছিল ব্র্যাকেটের বাইরে অর্থাৎ প্রথমে যে অংশটা থাকে সেটা হচ্ছিল রিপোর্টিং ভার্ব। আচ্ছা, তাহলে ফার্স্ট রুলস কি হবে? ফার্স্ট রুলস হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়। কি বললাম? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, এটা টেন্স পরিবর্তনের নিয়ম। তাহলে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। লিখে নাও। আচ্ছা, এগুলো পরপর রুলস লেখাবো, যখন পুরো একটা উদাহরণ দেবো তখন জিনিসটা কিন্তু আরো একদম সহজ হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই, হি সেজ আই মিল। তাহলে কি বললো এখানে উদাহরণটা, যে সে বলল আমি অসুস্থ, তাই না, এটা কিন্তু ডাইরেক্ট স্পিচ। এবার আমরা প্রথম নিয়মে কি বললাম, যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয়। রিপোর্টিং ভার্ব কোনটা? এইটা হলো রিপোর্টিং ভার্ব, তাই না, এই অংশটা রিপোর্টিং ভার্ব, আর এই অংশটা রিপোর্টিং স্পিচ। যেটা ব্র্যাকেটের মধ্যে থাকে সেটাকে বলে রিপোর্টিং স্পিচ, যেটা ব্র্যাকেটের বাইরে সেটাকে কি বলে, রিপোর্টিং ভার্ব। এবার আমি বললাম যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব বলতে এটা রিপোর্টিং ভার্ব, এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না, টেন্সের কোনো রকম পরিবর্তন হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে হি সেজ আই এম ইল, তাহলে এই যে সেজ, সেটা কোন ফর্ম? সেটা কোন প্রেজেন্ট ফর্ম, সেটা প্রেজেন্ট ফর্ম। আর সেই পাস্ট ফর্ম কি? সেইড। তাহলে কিন্তু আমরা বলেছি যদি এটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকবে তখন টেন্সের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে আমাদের প্রথম তাহলে কাজ কি, এখানে হি থাকবে, শেষ থাকবে, কারণ এর কোনো পরিবর্তন হবে না, এটা যেরকম সেরকমই থাকবে, কারণ শেষ থাকলে শেষই হয়, তাই তো, শেষ থাকলে শেষই হয়।
এবার এখানে একটা কি আসবে, এখানে একটা লিঙ্কার হিসাবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় লিঙ্কার হিসাবে কি যোগ হয়, একটা দ্যাট যোগ হয়, তাই তো, একটা দ্যাট যোগ হয়, দ্যাট, হি সেজ দ্যাট। এবার কি হবে, এবার আমাদের এখানে সরাসরি আই হবে না কি হবে? আচ্ছা, কেন হি হবে? ন্যারেশন করতে গেলে ভুল হয় কোথায়? এক হলো সাবজেক্ট কি বসাবো, আর হচ্ছে হলো ইয়েটা ভার্বটা কি বসাবো, সেটাই ভুল হয়। তা আমি এটা করে দিচ্ছি, কিন্তু তারপর আমি পার্সনটা কি করে চেঞ্জ করবো আর টেন্সটা কি করে চেঞ্জ করবো তার কিছু রুলস দেবো, সেই রুলসটা করলে পরে আপনাদের কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, হি সেজ দ্যাট হি কি হবে এবার, হি ইজ ইল, তাহলে এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হলো না। কেন? দেখো, এটাও তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই থাকলো, ঠিক আছে? আমি যার কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট টেন্সে থাকে আমি, তাহলে এটাও প্রেজেন্টে আছে, এটা প্রেজেন্টে আছে। কেন প্রেজেন্টে থাকলো? কারণ আমি বলেছিলাম যদি রিপোর্টিং ভার্ব যদি তোমার প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে তোমাদের ভার্বের কোনো পরিবর্তন হয় না, টেন্সের ভার্বের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? দ্যাট হলো লিঙ্কার হিসেবে যোগ করতে হয়। এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, অ্যাসার্টিভ মানে সাধারণ বর্ণনামূলক বাক্য যদি থাকে, তখন লিঙ্কার হিসাবে ন্যারেশনের নিয়ম, লিঙ্কার হিসাবে দ্যাট যোগ করতে হয়, ঠিক আছে? এগুলো আমি লেখা, আমি জাস্ট শুধু শুরু করলাম তো এই জন্য এটা বললাম। আচ্ছা, এটুকু বুঝতে পারলি তো? এবার আমি কিছু নিয়ম লেখাচ্ছি, সেগুলো লিখলে পরে জলের মতো পরিষ্কার হবে। এটা হয়েছে, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? ভার্বের যে পরিবর্তনগুলো, হ্যাঁ, ভার্বের যে পরিবর্তনগুলো করি সেই পরিবর্তনের নিয়মগুলো লিখবো, ভার্বের পরিবর্তনের নিয়ম। তাহলে প্রথমে এখানে 1 নম্বর দিয়ে লেখা হচ্ছে যে টেন্স ন্যারেশন করতে গেলে টেন্সের পরিবর্তনের নিয়ম। ডাইরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হয়, পাস্ট ইনডিফিনিট, পাস্ট IND, শুধু IND লিখলাম, হ্যাঁ, শুধু IND লিখলাম, লিখে দেবো DFINIT। আচ্ছা, একটা লিখি পুরোটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এটা কি, যদি ডাইরেক্ট স্পিচ, এটা হলো যদি ডাইরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কি হয়ে যায়, সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। তাহলে কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে, হ্যাঁ, তারপর 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস সিও লিখলাম শুধু, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। জাস্ট এই নিয়মগুলো লিখে নাও, তাহলে দেখবে এই নিয়মগুলো মনে রাখলে দলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো বুঝতে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে, প্রেজেন্ট তো বুঝতে পারছিস, প্রেজেন্ট PERFECT, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখলাম না, লিখিনি, ও সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হয়, পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আচ্ছা, এই নিয়মগুলো একটু লিখে নাও, দেখো একদম জলের মতো সহজ যাবে। আচ্ছা, তারপর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, হয়েছে এগুলো। তারপর হচ্ছে তোমাদের পাস্ট ইনডিফিনিট হলে যদি ডাইরেক্ট স্পিচটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, পাস্ট ইনডিফিনিট হলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, পাস্ট PERFECT, পাস্ট পারফেক্ট টেন্স। তারপর পাস্ট কন্টিনিউয়াস হলে, যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট, আচ্ছা লিখে দিই, পাস্ট পারফেক্ট। এই নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো সুন্দর করে একদম প্রস্তুত করে ফেলতে হবে। হ্যাঁ, লিখেন অবশ্যই। দেখ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডাইরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আর পাস্ট ইনডিফিনিট হলে পাস্টেই থাকে। শুধু এটা মনে রাখবি, যখন পাস্টে থাকছে তখন কিন্তু পরটা পাস্টেই যাচ্ছে, শুধু পারফেক্টে চলে যাচ্ছে। দেখ, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর শুধুমাত্র প্রেজেন্টের গুলোই কিসে যাচ্ছে, পাস্টে যাচ্ছে। ওই যেটা শুধু তার পরিবর্তন হয়ে পরটা চলে যাচ্ছে। দেখ, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। ব্যাস, বোঝা গেল? ইজি কিন্তু, যে প্রেজেন্টের গুলো যা থাকছে শুধু পাস্টে চলে যাচ্ছে, আর শুধু পাস্টের গুলো যা থাকছে শুধু পাস্টেই থাকবে। পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাস, এটুকুই হয়েছে সবার। কি বললাম, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন শুধু গেলে কি হয়, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে। হয়েছে? মুছে দিলাম। শুধুমাত্র শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে। ঠিক আছে? কত নম্বর? 3 নম্বর রুলস না? আচ্ছা, পার্সন পরিবর্তন নিয়ম দেখো, PERSON, পার্সন পরিবর্তন করার নিয়ম। এই পার্সন পরিবর্তন করার নিয়মটা ভালো দেখে নাও। দেখো তোমাদের আর কোনো ভুল হবে, এটা লিখে নাও। দেখো একদম, যদি এই জিনিসগুলো যেগুলো আমি এখন বলছি এগুলো নেওয়া হয়ে গেলে একদম জলের মতো সহজ হয়ে যাবে। বললাম রিপোর্টিং স্পিচ আর রিপোর্টিং এসে স্পিচ এর অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা
রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হয়। আমরা উদাহরণ দিই তাহলে জলের মতো পরিষ্কার হবে। উদাহরণ দিই, সেই টু মি, সুবিধা হবে। হি সেইড টু মি, হি সেইড, SAID, হি সেইড টু মি, হি সেইড টু মি, I have done my duty. He said to me, I have done my duty. দেখো তখন আমাদের কাজ কি, আমরা এই যে সে থাকলে তো শেষই হয়, এবার সেইড টু থাকলে এটাকে আমরা টোল্ড মি লিখতে পারি বা সেইড টু রাখতে পারি। সেইড টু রাখলেও ভুল নেই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, হি এরকম আছে হি, এবারে এই যে সেইড টু থাকলে কি হয়, আমরা সেইড টু লিখতে পারি আবার টোল্ড মি লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো, আমরা এখানে সেইড টুই লিখবো। হি সেইড টু মি, হি সেইড টু মি লিখলাম তো। এইবার দেখো আমি যেটা বলছিলাম যে আমরা পার্সন, সবাই পার্সনে এসে ভুল করে যে পার্সন কি করে চেঞ্জ করবে। আচ্ছা লিঙ্কার হিসেবে কি যোগ হয় বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে দ্যাট যোগ হয়, দ্যাট, THAT, দ্যাট, এটা দ্যাট যোগ করলাম। এইবার এখানে আমরা কি বসাবো, দেখো এইখানে যে উদাহরণটা লেখলাম যে রিপোর্টিং স্পিচ এর অন্তর্গত, রিপোর্টিং স্পিচ কোনটা, এইটা রিপোর্টিং স্পিচ ব্র্যাকেটের মধ্যে, রিপোর্টিং স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন। পার্সন মানে কি সবসময় সাবজেক্টের এখানে এটাতে পার্সন হয়, তাই তো। তাহলে ফার্স্ট পার্সনের সর্বদা, ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পার্সন বসে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা, এইটা রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে বসবে। তাহলে আমি কি বললাম বারবার একটা কথা আবার বলো, এইটা বুঝে নাও, কারণ পার্সন বুঝে গেলে পরে আর কোনো ভুল হবে না। যে রিপোর্টিং স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন, রিপোর্টিং স্পিচ এইটা, তাই তো, রিপোর্টিং স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যদি এখানে ফার্স্ট পার্সন কোনগুলো, আই আর উই, যদি ফার্স্ট পার্সন থাকে এখানে, যদি ফার্স্ট পার্সন থাকে এখানে, তাহলে সর্বদা আমরা রিপোর্টিং ভার্বের এখানে কি আছে সেটা দেখে পার্সন চেঞ্জ করব। আমাদের কি কাজ, এবার আমাদের দেখতে হবে এটা কোন টেন্সে আছে। এই সেইড এটা কোন টেন্সে, এটা হচ্ছে হলো পাস্টে, আর আমরা হ্যাভ দেখে বুঝতে পারছি এটা কোন টেন্স, হ্যাভ ডান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা আমরা কিন্তু এইখানে আর এইখানে গুলিয়ে ফেলবো না, আমরা সবসময় যখন পার্সন চেঞ্জ করবো বা সরি টেন্স চেঞ্জ করবো তখন আমরা এইখানে দেখে চেঞ্জ করবো, ঠিক আছে। তাহলে এটা কোন টেন্সে পড়েছে, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে কি টেন্স করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, গুড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস, তাহলে হ্যাভ থাকলে কি হয়, হ্যাড হয়, হ্যাভ থাকলে হ্যাড হয়, তাহলে এখানে কি হবে, হ্যাড, হি হ্যাড। কেন হ্যাড হলো, কারণ আমরা টেন্সে শিখে এসেছিলাম যে ন্যারেশন করতে গেলে টেন্সটা না জানলে কিন্তু হবে না। তাহলে আমরা আগের ক্লাসটা দেখে এসেছি যে এখানে হ্যাভ থাকা মানেই কি, প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট হলে কি, পাস্ট পারফেক্টের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে ডু ডিড ডান। আর আমি এটা কথা বলেছিলাম যদি পারফেক্টে থাকে তাহলে সবসময় এই পাস্ট পার্টিসিপেলই থাকে, তাই তো। তাহলে হি হ্যাড ডু ডিড ডানই আছে, হু হ্যাড ডান। তাহলে এবারে দেখো মাই ডিউটি, মাই ডিউটি কি হবে না, আমি বলেছিলাম যখন ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট হয় তখন সেই কথাটা তুমি বলছো না, তুমি কারোর দিয়ে বলাচ্ছ, তাই না। তাহলে বলছে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল যে সে তার কাজটি কি করেছে, তাহলে হি হ্যাড ডান হিজ ডিউটি, তার দায়িত্ব সে পালন করেছে, হিজ, তাহলে কি হবে মায়ের জায়গা হিজ ডিউটি, ডিউটি হয়, বোঝা গেল। তাহলে এখানে আমরা মেন কি শিখলাম, মেন শিখলাম হচ্ছে হলো এই পার্সন চেঞ্জ করা। যদি এখানে ফার্স্ট পার্সন থাকে তাহলে ফার্স্ট পার্সন দেখে আমরা কি চেঞ্জ করব, এই রিপোর্টিং ভার্বের এখানে যা থাকবে সেই অনুসারে বসাবো এখানে। আচ্ছা ন্যারেশনে ভুল করে কোথায়, ভুল হয় হচ্ছিল আমাদের এই টেন্সের এখানে আর পার্সনের এখানে ভুল হয়, ঠিক আছে, সেই ভুলটা থাকবে না। আচ্ছা তাহলে এবার আমরা কি বললাম দেখো, আগেরটা আমরা বলেছিলাম যে যদি পার্সন এখানে রিপোর্টিং স্পিচের পার্সন যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সর্বদা এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে আমাদের পার্সন চেঞ্জ করি। কিন্তু যদি সেকেন্ড পার্সন হয় কি হয়, লিখলাম যদি এখানে লিখেছি রিপোর্টিং স্পিচ যদি সেকেন্ড পার্সন হয় তবে সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, অবজেক্ট কোনটা, এইটা সাবজেক্ট আর এইটা অবজেক্ট, অবজেক্ট না, তাহলে যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্ট ধরে হবে, এই তো সেকেন্ড পার্সন হলে অবজেক্ট ধরে হবে, বুঝতে পারলি, সেকেন্ড পার্সন অবজেক্ট ধরে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি হি সেইড টু মি, হি সেইড টু মি। এবারে কি হবে, লিঙ্কার হিসাবে দ্যাট যোগ হবে, লিঙ্কার হিসাবে দ্যাট যোগ হবে, দ্যাট। এবার দেখো আমি কি বললাম, বারবার একটা কথাই বলছি, আমাকে সবাই ভুল করে পার্সন আর টেন্স পরিবর্তন করার ক্ষেত্রে। তাহলে এখানে পার্সন কি আছে, ইউ, তাহলে ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন,
থার্ড পার্সন না, সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন হলে পরেই সর্বদা কি হবে, অবজেক্ট অনুসারে হবে। তাহলে ইউ এখানে কাকে বলছে, আমাকে বলছে, তাহলে আমাকে হলে কি হবে, আই হবে। বাহ, এই তো শিখে ফেলেছিস, এই হচ্ছে নিয়ম, আর কিছুই না। তাহলে ইউ কাকে বলছে, আমাকে বলছে। আমি কি বলেছিলাম, আমরা শর্ট ট্রিক্সে মনে রাখবো, যদি এখানে ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট অনুসারে হবে, যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্ট অনুসারে হবে। বোঝা গেল? তাহলে আই এবারে কি হবে, এটা কোন টেন্সে আছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে পরে ন্যারেশন করতে গেলে পাস্ট পারফেক্ট করতে হয়। তাহলে কি করব, আই হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট থাকা মানে সেই ফর্মে থাকে ডু ডিড ডান, ডানই আছে, ডান। এবার বলছে হি সেড টু মি দ্যাট আই হ্যাড ডান, কি ডিউটি হবে এবার বলো। এইবার কিন্তু ইওর মানে কি, ইওর মানে তোমার। তাহলে কথাটা যখন ইনডাইরেক্টলি বলছে তখন কি হবে, মাই ডিউটি, ডান মাই ডিউটি। ন্যারেশনে আপনাদের ভুল হবে না, ন্যারেশন কিন্তু জলের মতো সহজ, কোন মাস্টার কিভাবে শেখাতে জানি না, তোরা এভাবে শিখে নে। ন্যারেশন অন্তত পরীক্ষা হলে আসুক, যেখানেই আসুক চোখ বুঝে করে দিতে পারবি, ভুল হবে না আর। তাহলে রিপোর্টিং স্পিচ যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হয় না। একদম সহজ, জলের মতো উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। তাহলে আমরা কি বললাম, রিপোর্টেড স্পিচ যদি থার্ড পার্সন হয়, রিপোর্টেড স্পিচ থার্ড পার্সন, তো থার্ড পার্সন ফার্স্ট পার্সন জিনিস তো। ফার্স্ট পার্সন হচ্ছিল আই উই, সেকেন্ড পার্সন হচ্ছিল ইউ ইউর, আর থার্ড পার্সন হচ্ছিল বাদ বাকি যা কিছু আছে, রাম শ্যাম যদু মধু কদু দে দেম যা আছে সব হলো থার্ড পার্সন। তাহলে সহজ আমরা কি বলেছি, যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন বসে যাবে। তাহলে সহজ। তাহলে কি করব, প্রথমে এরকম যেরকম আছে সেরকম বসিয়ে দেবো। আই সেইড টু মি, এই গল্প নয়, আই সেইড টু মি লিঙ্কের হিসেবে দ্যাট যোগ হবে, দ্যাট। এবার আমি কোনো পরিবর্তন হবে, পরিবর্তন হবে না, থার্ড পার্সন যেহেতু। হি, এবারে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে তাহলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে হি হ্যাড ডান হিজ ডিউটি, হিজই হবে, তাই না, হিজই হবে হিজ ডিউটি। আচ্ছা, এই তো এই হচ্ছে ন্যারেশনের সবাই পরীক্ষার হলে বা যেখানে হোক ভুল করে হচ্ছিল পার্সনে আর টেন্সে। তাহলে পার্সন নিয়ে আশা করি আর ভুল হবে না। তাহলে আমি আর একবার একটু রিপিট করে দিই তোদের, যে যদি রিপোর্টেড স্পিচ মানে রিপোর্টিং স্পিচ যদি ফার্স্ট পার্সন হয় এখানে তাহলে সাবজেক্ট ধরে হবে, যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট ধরে হবে, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট ধরে হবে, থার্ড পার্সন হলে যেমন আছে তেমন বসে যাবে। বুঝলি? বাহ, এই তো তো বিরাট ব্রিলিয়ান্ট, একবারে বুঝে গেছিস, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে কি বললাম, আমি আর একবার বলছি লাস্ট, যদি এখানে ফার্স্ট পার্সন হয়, আমি কোনো কিছু বাক্যের ক্রিয়া কিছু বলবি খুব জোরে যা। আচ্ছা, যদি এখানে আমি বাক্যের অর্থ কিছু বুঝছি না, যা শুধু পার্সনটা বোঝানোর জন্য চেষ্টা করছি। যদি পার্সন, আচ্ছা কথা বলিস না, দেখ আমি বললাম যদি এখানে ফার্স্ট পার্সন হতো তাহলে কি ধরে হতো, তাহলে এইটা ধরে হতো, সাবজেক্ট ধরে হতো। যদি এখানে সেকেন্ড পার্সন হয় তাহলে এখানে অবজেক্ট ধরে হতো, তাহলে মি মানে এখানে কি হতো, আই হতো। আচ্ছা, এইবার যদি থার্ড পার্সন হয় তাহলে সে দে থাকলে পরে যা থাকবে তাই বসবে, ঠিক আছে, এটাই। তাহলে পার্সন নিয়ে ভুল হবে, তাহলে ন্যারেশনে সবাই ভুল করে এই পার্সনে আর টেন্সে। তাহলে পার্সন নিয়ে তো সমস্যা নেই, এবার আমরা টেন্সটা দেখবো, চলো। তাহলে এবার আমার ন্যারেশন হয়ে যাবে, এটা মুছে দিলাম। হ্যাঁ, প্রথম কাজ হলো যে আমাদের সেইট থাকলে সেইটি বসে, তাহলে হি, আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট নিয়ে যাচ্ছি, হি সেইড। এবার কি হবে, লিঙ্কার হিসেবে দ্যাট যোগ হবে, হ্যাঁ, হি সেইড দ্যাট। এইবার দেখো, এই বলতো বাপি বলতো এখানে পার্সন কি হবে, এবার দেখি কি বুঝেছিস, এতক্ষণ ধরে কি বুঝলাম, এখানে কি হবে বল, পার্সনটা কি হবে, এতক্ষণ ধরে পার্সন বললাম, পার্সন সবাই ভুল করে, সে পার্সনটা এখানে বলবে, আরে ওকে বলতে দে, ওকে ও বলবে তো, বল এখানে কি হবে, মাথার মধ্যে গোবর পোড়া। এই বলতো বৃষ্টি বলতো কি হবে, এখানে কি হবে, হি হবে। আচ্ছা, হি কেন হবে বল, এবার একটু বোঝা। কারণ আমি কি বলেছিলাম নিয়মে, যদি এই পার্সন ফার্স্ট পার্সনে যদি হয় তাহলে সর্বদা এর সাবজেক্ট ধরে হয়, তাহলে আমি কাকে বলছি, তাকে বলছি হি, তাহলে এখানে হি হবে। যদি এখানে যদি সেকেন্ড পার্সন হতো তাহলে অবজেক্ট ধরে হতো, এখানে অবজেক্ট কিছু নেই মানে ইউ লিখে দিতাম। আচ্ছা, যদি এখানে থার্ড পার্সন হতো তাহলে যেটা ছিল সেটাই বসিয়ে দিতাম। এই তো দুটো তিনটে কথা, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকছে না, কার ঢোকেনি বল, কার ঢোকেনি, হ্যাঁ
বুঝেছিস? তাহলে আচ্ছা, তাহলে হি সেড দ্যাট হি। এইবার আমাদের দেখতে হবে যে এটা কোন টেন্সে পড়েছে। আচ্ছা, এটা দেখছি রাইট, রাইট প্রেজেন্ট ফর্ম, তাই না? প্রেজেন্ট ফর্ম আছে, রাইট, রোট, রাইটেন, তাহলে রাইটিং না রাইটেন। আচ্ছা, তাহলে রাইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কোন টেন্স হয়? আমরা সূত্র লিখিয়েছি একটু আগেই, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে হি কি হবে? হি রাইটের জায়গা হি রোট হবে, WROT, WROT, হি রোট, হি রোট এ লেটার, LETTER। এত সহজ ন্যারেশন, আরো সহজ ভয়েস চেঞ্জ ন্যারেশন। জাস্ট আমাদের ভুল হয় কোথায়? পার্সনে ভুল করে আর এটা ভুল করে। প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হতো, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হতো, আর পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হতো, তাই তো? এই তো নিয়ম। আচ্ছা, কয়েকটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। কি প্রথম কাজ আমাদের? এই সেইড থাকলে সেইডই হয়, তাহলে হি সেইড, হি সেইড। এবার লিঙ্কের হিসেবে কি হবে? যেহেতু অ্যাসার্টিভ, হ্যাঁ করবি, অবশ্যই করবি, আমি একটা বুঝিয়ে দিই। তাহলে লিঙ্কের হিসেবে কি যোগ হবে? লিঙ্কের হিসেবে দ্যাট যোগ হবে, দ্যাট। এবারে কি হবে দেখো, এবারে ইয়ে বলতো, সায়ন বলতো, এখানে কি হবে? সাবজেক্ট মানে পার্সন কি হবে? আমি বলেছিলাম এই পার্সন যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এই 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 সাবজেক্ট ধরে হয়, সাবজেক্ট ধরে হয়। বলেছিলাম যদি এখানে ফার্স্ট পার্সন যদি ফার্স্ট পার্সন হয়, হ্যাঁ, রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টেড ভার্বের কি ধরে হয়? আমাদের অত কিছু রিপোর্টিং ওসব কিছু দরকারই নেই। আমরা দেখবো যদি এখানে ফার্স্ট পার্সন হয় তাহলে এই প্রথম ধরে হবে, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে এখানে ধরে হবে, আর থার্ড পার্সন হলে যা আছে তাই বসে যাবে। আমাদের ওই রিপোর্টিং মনে রাখার দরকার নেই। আমাদের মেন তো পাড়া নিয়ে কথা। আমি আমি যখন লেখাবো বা বোঝাবো তখন তো আমাকে বলতে হবে পুরোপুরিটা, কিন্তু আমি যখন বুঝে নেবো, আমি যেরকম খুশি বুঝতে পারলেই হলো। তাহলে আমি কি বললাম? এখানে যদি ফার্স্ট পার্সন মানে যা শুরুতে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এই সাবজেক্ট ধরে হবে, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে এখানে যে অবজেক্ট থাকে তার ধরে হবে, আর থার্ড পার্সন হলে যা আছে তাই বসে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? আই আছে, তাহলে আইটা কাকে ধরে হবে? এই হিটাকে ধরে হবে। তাহলে আমি তাকে বলতে সে, তাহলে এখানে হি হবে, হি। এইবার দেখো এটা কোন টেন্সে আছে। দেখো আমি বলেছিলাম যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে কি থাকে? কিটা? না প্রেজেন্ট কন্টিনিউয়াস না। যদি কোনো বলেছিলাম ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানে কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখবো কোন কন্টিনিউয়াস। এম আছে, এম ইজ আর কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কোন টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে হি কি হবে? ওয়াজ। কারণ কেন? কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছিল সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে হির পরে নিশ্চয়ই ওয়ার হবে না। যদি প্লুরাল হতো তাহলে আমরা ওয়ার করতাম, মানে একের অধিক হলে ওয়ার করতাম। যেহেতু সিঙ্গুলার তাই আমরা কি করলাম? ওয়াজ, হি ওয়াজ। এইবার আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউয়াস হলেও তাহলে কি? রাইটিংই হবে, রাইটিং, WRITING, রাইটিং এ লেটার। বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার একটা দিচ্ছি, তোমার নিজেরা করো দেখি। লেখো হি সেইড আই হ্যাভ রাইটেন এ লেটার। বলো কি করছো? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের যেরকম আছে সেরকম বসে যাবে। হি সেইড, সেইড থাকলে সেইডই হয়। আচ্ছা, এবার কোনগুলো থাকলে কি হয় সেগুলো আমি একটু বলবো, ঠিক আছে? আগেগুলো লিখে নাও। তাহলে হি সেইড, এবার কি হবে? লিঙ্কার হিসেবে দ্যাট যোগ হবে। এবারে কি হবে? এবারে যেহেতু আমাদের ফার্স্ট পার্সন আছে তাহলে আমাদের এইটা দেখে হবে, তাহলে হি থাকলে হিম হবে, হিম, সরি হি হবে, হি। তাহলে এবার কি হবে? এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে কি হয়? পাস্ট পারফেক্ট। তাহলে হি কি হবে? হ্যাড। পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে হি হ্যাড। পারফেক্ট থাকলে সেটাই হয় রাইটেন, WRITTEN, হি হ্যাড রাইটেন এ লেটার। হয়ে গেল? আচ্ছা বেশ। টেলের পরে টু বসে না, টেলের পরে টু বসে না, ঠিক আছে? টেলের পরে টু বসে না, ঠিক আছে? পরে টোল্ড হয়, সে থাকলে সেইজি হয়, আর টেলের পরে টু বসে না। হ্যাঁ, শুধু সেইড থাকলে, যদি শুধু সেইড থাকে SAID, সেইড থাকলে সেইডই হবে, ঠিক আছে? সেইড থাকলে সেইডই হবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যদি যাই তাহলে দেখো এগুলো লিখে নাও। দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দ্যাট হয়। তারপর এবারে টুডে থাকলে, এবারে আরেকটা লেখা নাও। আচ্ছা, আরো তো রয়েছে। টুডে থাকলে দ্যাট ডে, আমি তোমাকে বলে দিচ্ছি, লিখে নাও। টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, পাশেটা দেখো তবে লিখতে দেখি না। আর টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে,
ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে ওয়াই এস টি আর ডি এ ওয়াই, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, আর লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, তারপর লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস, কি লাস্ট মান্থ বললি, লাস্ট মান্থ হলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং নাইট, ফলোইং উইক, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক। এবার দেখো আমরা একটা লিখি যে একটা উদাহরণ দিই অ্যাসার্টিভ সেন্টেন্সের। আমাদের নোট সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার, তাই না? অ্যাসার্টিভ, তারপর ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, তাই তো? তাহলে মোট 5 প্রকার, তার মধ্যে প্রথম হলো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বা সাধারণ বাক্য। তারপর উদাহরণ দিই রাম সেইড, রাম সেইড, রাম সেইড আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম রিডিং এ বুক, রাম সেইড আই অ্যাম রিডিং এ বুক, রাম সেইড আই অ্যাম রিডিং এ বুক। তাহলে কতটা সবাই পারবা আশা করি এখন? তাহলে কি হবে? রাম সেইড থাকলে সেইডই হয় বলেছিলাম, রাম সেইড দ্যাট, লিঙ্কের সাথে হবে। এবার যেহেতু এটা কি বলছিলাম ফার্স্ট পারসন আছে, তাহলে এটা দেখতে হবে, তাহলে কি হবে এখানে? এখানে হি হবে। কেন হি হবে? কারণ রাম কি, রাম তখন ব্যক্তি, তাহলে সে তাকে বলতে, তাহলে হি, মানে হি হবে। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হয়, তাহলে হি ওয়াজ রিডিং এ বুক। পাস্ট কন্টিনিউয়াস কি করে হলো? পাস্ট কন্টিনিউয়াস গঠন হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ভার্ব, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের কি বলেছিলাম যে প্রথমে আমরা কি কাজ করব? প্রথম করব সিম্পল ভাবে আমরা যে রাজু বসে যাবে, তাই না? রাজু, তারপরে সেইডি থাকবে, সেইড থাকলে সেইডি হয়, লিঙ্কের সাথে দ্যাট যোগ হবে। এবার আমাদের পার্সন হলো রাম, রাজু আছে মানে কিসে, তাহলে হি হবে, হি, এটা বুঝে গেছো। এইবার আমি তোমাদের বলেছিলাম যদি তোমাদের এটা কোন টেন্সে বলতে লিখি, কোন টেন্স আছে এটা? ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। যদি এরকম থাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকলে আমাদের কি ফিউচার ইনডিফিনিট নিয়ম লিখেছি, লেখানি। তো এইগুলো করার ক্ষেত্রে আমাদের এই যে উইল, শ্যাল বলেছিলাম এগুলো, যে এই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, টেন্সের কোনো পরিবর্তন হয় না। কি লিখেছিলাম? উইল, শ্যাল, ক্যান, কুড, এগুলো থাকলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, সরাসরি সেটাকে শুধু চেঞ্জ করতে হয়। উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়। তাহলে এখানে কি আছে? উইল আছে, উইল থাকলে কি হবে? উড হবে। তাহলে হি উড, WOULD, হি উড ডু মাই না, এখানে মাই কেন হবে? কারণ ইন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আছে, তাহলে সে অন্য কথা বলা যায়, মাই থাকলে হিজ হোম ওয়ার্ক, WORK। তাহলে আমি কি বারবার একটা কথা বলছি যে যদি এখানে বলেছিলাম উইল, শ্যাল, ক্যান, কুড এগুলো থাকে, তাহলে কোনো পরিবর্তন, টেন্সের পরিবর্তন করেছি করিনি, শুধুমাত্র আমরা এটা চেঞ্জ করেছি, ঠিক আছে? আচ্ছা, আজকের লাস্ট কোশ্চেন দেখো। তাহলে আমার কি কাজ? আমাদের কাজ হচ্ছে এই সেট টু, তাহলে কি হয়? টোল্ড হয়। তাহলে আমরা লিখবো রিনা টোল্ড, TOLD, রিনা টোল্ড রাজু। আচ্ছা, এবার আমরা কি বলেছিলাম? লিঙ্কের হিসেবে দ্যাট যোগ হবে, লিঙ্কের হিসেবে দ্যাট যোগ হবে। আর এটা কোন পার্সন? এই যে তারা, যাকে ধরবো সে বলবি, কি বলতো? বিমল বল, এখানে পার্সন হিসেবে কি যোগ হবে? হি হবে। আচ্ছা, কেন হি হবে? আমরা বলেছিলাম যদি এটা সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্ট অনুসারে হয়, তাহলে অবজেক্ট রাজু বলতেছে গুড, তাহলে কি হবে? হি, তাই তো? হি। এবার এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে কি হবে? হি ওয়াজ রং। বুঝা গেল? হি ওয়াজ রং, এটাই তো হয়ে গেল, হি ওয়াজ রং। তাহলে তোমাদের কিন্তু কমপ্লিট হলো কি? এই ন্যারেশন কিন্তু মোটামুটি সব কমপ্লিট, কিন্তু এই যে ন্যারেশনের অনেকগুলো ভাগ আছে, যেমন একটা অ্যাসার্টিভ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা অ্যাসার্টিভ পর্যন্ত কমপ্লিট করলাম, কিন্তু বাদ বাকিগুলো একই রকমই, সহজই, শুধু একটু একটু করে চেঞ্জ হবে, ঠিক আছে? আমরা পরবর্তী ক্লাসে বাকিটা পুরোটা কমপ্লিট করব। তো চলো আজ ক্লাস এখানে শেষ করছি। ওয়েলকাম শিক্ষার্থী বন্ধুরা, এমএসসি স্টাডি ইনফরমেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা ন্যারেশনের ফার্স্ট পার্টে আমরা কমপ্লিট করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স পর্যন্ত, বেসিক প্লাস শর্ট ট্রিক্স দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পর্যন্ত কমপ্লিট করেছি। আজকের পার্টে আমাদের ন্যারেশন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের যে 5টা সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ এবং তোমাদের অপারেটিভ আর এক্সক্লেমেটরি, অর্থাৎ 5টা সেন্টেন্সের যে ন্যারেশন হয় তার আমরা ফার্স্ট পার্টে তোমাদের অ্যাসার্টিভ বেসিক থেকে শুরু করে অ্যাসার্টিভ পর্যন্ত কমপ্লিট করেছি। আজকের পার্টে আমরা বাকি যে 4টে আছে সেন্টেন্সের উপর ন্যারেশন হয় এবং তোমাদের চাকরির পরীক্ষা আসে, প্লাস তোমরা সেটা যেখান থেকে দেখো না কেন অবশ্যই তোমরা ফার্স্ট পার্টটা দেখে নাও, তাহলে আমি যে শর্ট ট্রিক্সগুলো বলেছি সেগুলো দেখলে পরে তোমাদের ন্যারেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো অবশ্যই সেকেন্ড পার্ট দেখার আগে ফার্স্ট পার্টটা দেখে আসো। তো ফার্স্ট পার্টে যাওয়ার আগে অবশ্যই তোমাদের কিন্তু সেকেন্ড পার্ট আসার আগে অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে আসতে হবে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসটা শুরু করার আগে প্রথমে দেখো, আমি বলেছি আমি প্রথমে তোমাদের যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স পর্যন্ত কমপ্লিট করেছিলাম ন্যারেশনে, আজকের পার্টে আমরা তোমাদের কি করব? আজকের পার্টে তোমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে শুরু করবো। আর ফার্স্ট পার্টটা যারা দেখোনি অবশ্যই দেখে নাও, তাহলে এই পার্টটা তোমাদের কাছে জলের মতো সহজ হবে, ঠিক আছে? ফার্স্ট পার্টটা যারা দেখোনি তারা দেখে নাও। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। আর আমি কিন্তু প্রথম পার্টে কিন্তু সব ট্রিক্সগুলো সবকিছু বলেছি, ঠিক আছে? এখন সেকেন্ড পার্ট, এটা একটু দেখে নাও মন দিয়ে। আচ্ছা,
তাহলে আমি একটা করে উদাহরণ দেবো আর সেটাকে একদম শর্ট টিক্স কি করে বোঝানো যায়, কি করে মনে রাখার চেষ্টা করা যায় সেটা বোঝাবো। তাহলে আমরা ন্যারেশন প্রথম পার্টের সম্বন্ধে আলোচনা করছি না, ওই ক্লাসের লিঙ্কটা প্রয়োজনের নিচে দিয়ে রাখবো ডিসক্রিপশন, সেখান থেকে দেখে নেবে। দেখো এখানে কি বলা হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কি, মানে যে সেন্টেন্সটা তোমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আমরা সহজভাবে বুঝবো যেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেটা ধরে নেবো মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে প্রশ্নবোধক বাক্য, তাই না? আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব। তো এবারে এখানে দেখো একটা উদাহরণ নিয়েছি, রাম সেইড টু হিজ সিস্টার উইল ইউ গো টু স্কুল। তাহলে এটা আমাদের কিভাবে করতে হবে, তা অবশ্যই কিন্তু ফার্স্ট পার্টটা না দেখে আসলে কিন্তু এই পার্টটা কিন্তু তোমাদের কাছে কিন্তু একদম কঠিন মনে হবে, কিন্তু ফার্স্ট পার্ট দেখে আসলে এই পার্টটা জলের মতো সহজ যাবে। আর আমি তোমাদের কথা এখানে বলি যে যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন আমরা লিঙ্কার হিসাবে কি যোগ করবো, দেখো লিঙ্কার হিসাবে এস কে আক্স অথবা ইনকোয়ারি অফ, এগুলো তোমার খাতায় নোট করে নাও। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করবো তখন আমরা এখানে এই রিপোর্টিং ভার্বের এখানে আমরা আস্ক এস কে আস্ক অথবা ইনকোয়ারি INQUIRE ইনকোয়ারি অফ, হয় আক্স অথবা ইনকোয়ারি অফ যে কোনো একটা যোগ করব। তারপর লিঙ্কার হিসাবে এখানে দেখো লিঙ্কার হিসাবে কি যোগ হবে, লিঙ্কার হিসাবে ইফ যোগ হবে, ইফ অথবা ওয়েদার, WACTHER, ইফ অথবা ওয়েদার যোগ করতে হবে, ইফ অথবা ওয়েদার যোগ করতে হবে লিঙ্কার হিসাবে। আচ্ছা এই বিষয়গুলো যেগুলো বলছি এগুলো একটু নোট করো, WACTHER, তাহলে ইফ অথবা ওয়েদার যোগ করতে হয়। আর টেন্সের কিভাবে পরিবর্তন হয় সেটা তোমাদের পূর্বের ক্লাসে তোমরা দেখেছো। আচ্ছা আমি তাহলে এই উদাহরণটা করি, করতে করতে উদাহরণ দিয়ে বোঝালে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? সেটা বেস্ট হবে। তাহলে এখানে দেখো একটা জিনিস কি, এখানে দেখো যে রাম সেইড টু হিজ সিস্টার আছে, তাহলে কি করবো আমরা, এখানে রাম আসবে, রাম, তাহলে সেইড টুর বদলে কি বললাম, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে ইফ অথবা ওয়েদার, তাহলে আমরা এখানে কি দেবো, ইফ দেবো। তো তোমাদের চাকরি পরীক্ষা কিভাবে করবে আমি সেই ট্রিক্সও দেখাবো। ইফ, তাহলে সরি ইফ বলছি কেন, রাম এখানে যুক্ত হবে কি বললাম, এখানে তোমাদের আক্সড কি আসবে, আক্সড অথবা ইনকোয়ারি অফ, তাহলে ASKED আক্সড, রাম আক্সড, প্রশ্নবোধক চিহ্ন থাকলে এখানে আক্সড হবে, রাম আক্সড হিজ সিস্টার, রাম আক্সড হিজ সিস্টার। এবার এখানে এই যে লিঙ্কার, এখানে লিঙ্কার হিসেবে কি যোগ হবে, এখানে লিঙ্কার হিসেবে ইফ যোগ হবে। আচ্ছা ইফ কেন যোগ হবে, দেখো যদি এখানে আমি বলে দিচ্ছি তোমাদের প্রশ্নবোধক চিহ্ন এখানে যদি এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু থাকে, WH ওয়ার্ড অর্থাৎ হোয়াট, তারপরে তোমাদের হাউ, হু, তারপরে তোমাদের হোয়াই, এই যে WH ওয়ার্ড হোয়ার, এই WH ওয়ার্ডগুলো যদি শুরু থাকে তাহলে সেই শব্দ সরাসরি বসে যায়, কিন্তু যদি WH ওয়ার্ড না থাকে তাহলে তোমাদের কিন্তু ইফ বা ওয়েদার হিসাবে যুক্ত হবে লিঙ্কার হিসাবে। আচ্ছা যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি WH ওয়ার্ড নেই, এখানে কি WH ওয়ার্ড আছে না, এখানে কিন্তু উইল ইউ গো টু স্কুল এটা আছে, WH ওয়ার্ড দিয়ে শুরু নেই, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শুরু নেই। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শুরু থাকলে আমরা সেই শব্দটাই নেব, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শুরু নেই তাই আমরা কি নিয়ে আসবো, ইফ অথবা ওয়েদার। তাই আমি এখানে কি নিয়ে আসলাম, ইফ আসবে, তাই ইফ আসলো। এবার তোমাদের আমি বলেছিলাম যে সাবজেক্ট কি করে বার করবো, সবাই পরীক্ষা হলে ন্যারেশন করতে গেলে ভুল করে কোথায়, যে এখানে কি সাবজেক্ট বসাবে, এখানে সাবজেক্টটা কি করে বসাবে, তাই ফার্স্ট পার্টটা দেখে আসলে দেখবে এটা জলের মতো সহজ হবে। আমি বলেছিলাম সাবজেক্ট যদি এখানে সেকেন্ড পারসন হয় তাহলে সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট ধরে আমরা সাবজেক্ট তৈরি করবো, মনে আছে? বলেছিলাম যদি এই রিপোর্টিং স্পিচের যদি এই সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে এই অবজেক্ট ধরে আমাদের এখানে চেঞ্জ করতে হবে, আর এখানে যদি ফার্স্ট পারসন হতো তাহলে আমরা এই সাবজেক্ট ধরে চেঞ্জ করতাম। নিয়মগুলো মনে আছে তো? আশা করি ফার্স্ট পার্ট দেখলে কিন্তু জলের মতো সহজ। তাহলে যেহেতু আমরা বলেছিলাম এখানে যেহেতু এটা সেকেন্ড পারসন তাহলে আমরা এই অবজেক্ট ধরে চেঞ্জ করবো। তাহলে অবজেক্ট কি আছে, হিজ সিস্টার, তাহলে এটা মেয়ে, তাহলে কি হবে, এখানে সি হবে। আমরা কিন্তু এই সহজভাবে তোমাদের শিখিয়েছিলাম। আচ্ছা এবারে উইল থাকলে কি হয়, উইল থাকলে উড হয়, এটা জানো, OULD, উড। আমরা জানি যে যেহেতু এটা ফিউচার আছে কিন্তু কোনো পরিবর্তন হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না, উইল থাকলে জাস্ট উড হবে আর টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে উইল ইউ শি উড গো টু স্কুল। আচ্ছা এবারে তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো, তাহলে দেখবে তোমাদের কাছে জলের মতো সহজ হবে। তাহলে কি বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি হয়, প্রথম কথা হচ্ছিল এখানে আমাদের যে রিপোর্টিং ভার্বে আক্সড অথবা কি আসে, আক্সড অথবা তোমাদের ইনকোয়ারি অফ আসে, আর এখানে লিঙ্কার হিসেবে যদি WH ওয়ার্ড না থাকে তাহলে ইফ বা ওয়েদার হয়, আর যদি WH ওয়ার্ড থাকে তাহলে সেই WH ওয়ার্ড সরাসরি বসে যায়। আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে দেখো তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হবে। আরেকটা উদাহরণ দিই, এখানে আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে দেখো তোমাদের কাছে পরিষ্কার হবে একটু। আর যারা ফার্স্ট পার্ট দেখো না অবশ্যই ফার্স্ট পার্ট দেখবে, ফার্স্ট পার্ট না দেখলে কিন্তু ক্লিয়ার হবে না, কারণ ফার্স্ট পার্ট আমি সেই ট্রিক্সগুলো বলেছি যেগুলো তোমাদের একদম 1 সেকেন্ডে ক্যাচ আপ করতে পারো। আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো RABI রবি সেইড টু রাম, do you like read poetry, READ, read poetry, POETERY। আচ্ছা do you like read poetry এটা দিয়েছি। এইবার এটা মনে করো তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে বুঝতে পারছি আমরা, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমি তোমাদের কি বলেছি যে প্রথম কাজ হচ্ছিল দেখা এটা কোন সেন্টেন্সে পড়েছে, তাহলে যখনই দেখতে পাচ্ছি আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু আছে তাহলে নিশ্চয়ই আমাদের এখানে এই যে সেইড টুর বদলে কি হবে, সেইড টুর বদলে এখানে আক্সড হবে, নিশ্চয়ই সেইড টুর বদলে আক্সড অথবা ইনকোয়ারি হবে। তো আমি আক্সড দিয়ে করবো, তাহলে কি লিখবো, রবি
রবি আক্সড, রবি আক্সড, এবারে আক্স টু কি আক্সড রাম, রবি আক্সড রাম। আচ্ছা, এবারে দেখো লিঙ্কার হিসেবে কি যোগ হবে, এখানে যে লিঙ্কার, এই যে লিঙ্কার হিসেবে কি যোগ হবে, এখানে যদি এখানে WH ওয়ার্ড থাকতো তাহলে সরাসরি আমরা WH ওয়ার্ড এখানে নিয়ে আসতাম, কিন্তু এখানে কোনো WH ওয়ার্ড নেই, মানে প্রশ্নবোধক চিহ্ন নেই, মানে প্রশ্নবোধক কোনো কথা নেই, যেমন হোয়ার, হোয়াট, হ্যাঁ, হোয়াই, WH শব্দ নেই। তাই আমরা কি করবো, তাই আমাদের এই যে সাবজেক্ট আমরা এবার এখানে নিয়ে আসতে হবে। এবার এই সাবজেক্টটা কি হবে, আমি বলেছিলাম যদি এখানে সেকেন্ড পার্সন হয়, সাবজেক্টটা যদি এখানে সেকেন্ড পার্সন থাকে তাহলে আমাদের এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট ধরে চেঞ্জ হয়, আর যদি এখানে ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্ট ধরে চেঞ্জ হতো। হ্যাঁ, থার্ড পার্সন হলে যা থাকে তাই বসে যায়। আমি কিন্তু এই রুলসগুলো ফার্স্ট ক্লাসে বলেছি। তাহলে ইউ আছে তুমি, তাহলে সেকেন্ড পার্সন হলে সর্বদা তোমাদের কি আমি বলেছিলাম এই অবজেক্ট ধরে হয়। তাহলে অবজেক্ট কি, ইউ কাকে বলছে, রামকে বলছে। রাম কি, রাম তো পুরুষ মানে সে, তার মানে এখানে কি হবে, তার এখানে কি হবে, হি। আচ্ছা, হি হবে, কিন্তু তার আগে একটা কি হবে, যেহেতু এটা WH ওয়ার্ড নয় তাই এখানে একটা ইফ যোগ হবে, তাই তো, এখানে একটা ইফ যোগ হবে। তাহলে রবি আস্কড রাম ইফ হি। এবার কি হবে দেখো, লাইক টু রিড এ পোয়েট। তাই আমি বলেছিলাম যে এখানে কিন্তু তোমাদের টেন্সের কোনো পরিবর্তন হয় না, তোমাদের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কি, এটা সিম্পল, তোমাদের প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকলে পরে তোমাদের আমি বলেছিলাম যে টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি হবে, লাইকড, যেহেতু এটা পাস্টে চলে যাবে, তাই না, তাহলে কি হবে, হি লাইকড, LIKED, হি লাইক টু রিড পোয়েট্রি। টেন্সের কোনো পরিবর্তন হলো না, টেন্সের কোনো পরিবর্তন কিন্তু হলো না, POETERY পোয়েট্রি। দেখো একটু লেখাটা কি হয়ে গেল, কিন্তু ব্যাপারটা তোমরা মেন বুঝে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এটা গেল তোমাদের একটা বিষয়। এবার আমরা WH ওয়ার্ড দিয়ে যেগুলো হয় সেগুলো একটু দেখাই, যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সেরই WH ওয়ার্ড দিয়ে কিরকম হয়। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড দিয়ে আমি একটা উদাহরণ দিলে পরে তোমাদের বুঝতে সবচেয়ে বেস্ট হবে। আমি যদি লিখি এ ম্যান, আমি লিখলাম এ ম্যান said to his father, ইনভার্ট করার মধ্যে what are you doing, সরি দাঁড়াও, what are you doing, তাহলে এটা প্রশ্ন চলে আসলো। এইবার এটা তোমাকে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট নিয়ে আসতে হবে। তাহলে এবার যদি নিয়ে আসতে হয় তাহলে প্রথম কাজ কি বলেছিলাম, যেহেতু আমরা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা এক চান্সে বুঝতে পারছি যে এটা তোমাদের কি হয়েছে, এটা তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তাহলে প্রথমে এ ম্যান আসবে, এ ম্যান নিয়ে চলে আসলাম। এবার দেখো সেইটুর বদলে যদি আমি বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইটুর বদলে কি হয়, আক্সড হয়। বলেছিলাম ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, মাস্ট বি দেখবে, ফার্স্ট ক্লাস দেখবে একদম জলের মতো সহজ হয়ে যাবে। তাহলে আক্সড হবে, যেহেতু এখানে সেইটু আছে, সেইটুর বদলে আক্সড হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স আক্সড অথবা ইনকোয়ারি অফ। তাহলে যেহেতু আমরা সেইটু আছে, আক্সড নিয়ে আসলাম। আচ্ছা, আক্সড, তাহলে হিজ ফাদার, ঠিক আছে, আক্সড হিজ ফাদার। এবার দেখো, এবার আমি বলেছি, এইবার দেখো লিঙ্কের হিসেবে কি যোগ করবে। আমরা এতক্ষণ যে তোমাদের WH ওয়ার্ড কিন্তু ছিল না, WH ওয়ার্ড ছিল না বলে আমরা এখানে ইফ অথবা হোয়েদার নিয়ে আসছিলাম, WHETHER হোয়েদার নিয়ে আসছিলাম। কিন্তু যেহেতু এখানে WH ওয়ার্ড আছে, WH বলতে কি, যেটা প্রশ্নবোধক মানে শব্দ, যেটা যেমন হোয়াই, হোয়াট, হোয়ার, WH দিয়ে শুরু। তাহলে যেহেতু এখানে WH ওয়ার্ড আছে, তাই আমরা কি করবো, তাই আমরা এখানে কিন্তু তোমাদের এই যে হোয়াট, সরাসরি হোয়াটটা চলে আসবে, সরাসরি এই হোয়াটটা এখানে চলে আসবে। বোঝা গেল, WH ওয়ার্ড থাকলে সেখানে সরাসরি হোয়াটটা চলে যাবে, ঠিক আছে। এবার হোয়াটটা চলে আসলো, এবার আমাদের কি খুঁজে বার করতে হবে, সাবজেক্ট খুঁজে বার করতে হবে। তাহলে সাবজেক্ট কি আছে দেখো, সাবজেক্ট এখানে আছে ইউ, হচ্ছে হোয়াট আর ইউ ডুইং। আর আমি কি বলেছিলাম, যদি সেকেন্ড পার্সন হয় সাবজেক্ট, তাহলে কোনটা ধরে হয়, তাহলে অবজেক্ট ধরে হয়। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট ধরে হয়। অবজেক্ট কি আছে, হিজ ফাদার, তাহলে ফাদারটা কি, বাবা, সে, তাহলে এখানে কি হবে, হি, তাই না। তাহলে এখানে হোয়াট হি আসবে কিন্তু। আচ্ছা, এখানে কিন্তু ভুল করে সাবজেক্টটা করতে, হোয়াট হি। আচ্ছা, এবার দেখো কোন টেন্সে আছে, দেখো আর আছে, আবার ডুইং আছে, আইএনজি আছে, আর আছে আর আইএনজি আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা সাবজেক্ট, দেখো অ্যামিজার কোথায় আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, আর ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা কিন্তু টেন্সের ক্লাসে করে দিয়েছি, সেটা না দেখলে কিন্তু এগুলো মানে ক্লিয়ার হবে না। টেন্সের ক্লাস দেখে আসতে হবে, তাহলে কিন্তু এগুলো টেন্সের ক্লাস বা ফার্স্ট পার্টটা দেখে আসলে এগুলো জলের মতো সহজ হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কোন টেন্সে পড়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়েছে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে ন্যারেশন করতে গেলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস নিতে হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, সেই লিস্টটাও কিন্তু আমি ফার্স্ট ক্লাসে দিয়েছি। তাহলে কি হবে, হি ওয়াজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে তোমাদের বিভাগটাও সিঙ্গুলার হবে। হি ওয়াজ কি হবে, হি ওয়াজ ডুইং, তাই তো, হি ওয়াজ ডুইং। তাহলে কি হলো, এ ম্যান আস্কড হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং। বোঝা গেল বিষয়টা। তাহলে এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। এই চারটা আমি তোমাদের দিয়েছিলাম, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সেই চারটা কিন্তু ফার্স্ট ক্লাসে দিয়েছি, তাহলে বুঝতে পারলে। আর সেটা কিন্তু আমরা তারা কিন্তু টেন্সের ক্লাস করিয়েছি। আচ্ছা, এরকম তাহলে সেম আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে আরেকটু জলের মতো সুবিধা হবে। এই উদাহরণটা কি দেবো দেখো, এই উদাহরণটা আমি দেবো একটা সহজ উদাহরণ দিই, যে হি সেইড টু মি, এটা 2 নম্বর উদাহরণ। হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, কি বলেছিল, যে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার WHERE, হোয়ার ডু ইউ। আচ্ছা, না বুঝতে পারলে প্রশ্ন করবে, হ্যাঁ, যদি কোথাও না বুঝতে পারো তাহলে অবশ্যই প্রশ্ন করবে। আমার লাইভ করার উদ্দেশ্য একটা, যে সরাসরি তোমাদের সঙ্গে কানেক্ট হতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো
আমরা এবার পারবো জলের মতো সহজ শিখে গেছি। আমরা কি জানি যেহেতু লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এখানে আমরা কি যোগ করবো, ওই সেইটির বদলে আস্কড অথবা ইনকোয়ারি। তাহলে আমরা এখানে আস্কডটি যোগ করবো, আস্কডটি থাকে বেশিরভাগ। তাহলে হি আস্কড, ASKED আস্কড, হি আস্কড মি, তাই না, হি আস্কড মি। এবার দেখো যেহেতু এটা সরাসরি WH ওয়ার্ড আছে তাহলে এখানে সরাসরি WH ওয়ার্ড বসে যাবে, WHERE, বোঝা গেল। যদি এখানে WH ওয়ার্ড না থাকতো তাহলে কিন্তু আমরা ইফ বা ওয়েদার নিয়ে আসতাম, হয় ইফ অথবা ওয়েদার। তাহলে হি আস্কড মি, এবার দেখো এটা কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে বলো, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা এই যে ডু ইউ লিভ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে কোন টেন্সে নিতে হয় বলো। তোমাদের যদি ফার্স্ট ক্লাসে পড়ে থাকো তাহলে অবশ্যই বলতে পারবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কোন টেন্সে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কোন টেন্সে যায়, এটা তোমাদের পারার কথা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে যায়, তাই না, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। তাহলে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে হোয়ার, তাহলে এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তাই নয় কি। তাহলে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট দেখো ইউ আছে, সাবজেক্ট তো ইউ আছে, তাহলে ইউ কার উপর যাবে, ইউটা যাবে কার উপর, মি এর উপর। কারণ আমি বলেছিলাম সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্ট ধরে হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্ট ধরে হয়। হ্যাঁ, এখানে যে আমরা সাবজেক্টটা চেঞ্জ করি, আর যদি থার্ড পারসন হয় তাহলে সরাসরি সেই থার্ড পারসনটা বসে যায়, কোনো চেঞ্জ হয় না। এটা আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম। তাহলে ইউ কাকে বলছে, ইউ মি কে বলছে, মি মানে কি আমি, তাহলে আই হবে, বোঝা গেল, আই। এবার দেখো কি আছে, লিভড, তাহলে আই লিভের, তাহলে প্রেজেন্টে আছে পাস্টে নিতে হবে, তাহলে পাস্টে নিতে গেলে কি হয়, লিভের পাস্ট ফর্ম হলো লিভড, LIVED। তাহলে বোঝা গেল আই আস্কড মি হোয়ার আই লিভড, হোয়ার আই লিভড। ঠিক আছে, কত সহজ। তাহলে এরকম করে কিন্তু আমাদের এগুলো করতে হবে। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। এবার চলে আসবো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স, ইম্পারেটিভ। এবার আমরা লিখবো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। আমি একটু লিখে দিচ্ছি একটু, ইম্পারেটিভ, PERATIV, ইম্পারেটিভ সেন্টেন্স, SENTENCE, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন শিখবো। তোমাদের মোট 5টা সেন্টেন্স, তাহলে আমরা প্রথম ক্লাসে অ্যাসার্টিভ পর্যন্ত কমপ্লিট করেছিলাম বেসিক থেকে, আর এটা আমরা করলাম ইন্টারোগেটিভ, এবার করবো ইম্পারেটিভ। আচ্ছা, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গেলে কিভাবে করতে হয়, ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেমন কিছু নিয়ম বললাম, তেমনি ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু কিন্তু নিয়ম আছে। আচ্ছা, সেগুলো আমরা একটা উদাহরণ দেবো, উদাহরণ দিয়ে করাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, 1 নম্বর উদাহরণ কি, যে আমি লিখলাম একটা উদাহরণ দিয়ে যে হি সেড টু মি, হি সেড টু মি প্লিজ, PLEASE, প্লিজ give me a glass of water, please give me a glass, GLASS, glass of water, please give me a glass of water। আচ্ছা, তাহলে দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স কি করে বুঝবে, পরীক্ষায় তো আসবে যে এটা কি করে বুঝবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা বুঝবো যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, আদেশ উপদেশ অনুরোধ, আদেশ উপদেশ আর হচ্ছে অনুরোধ। আচ্ছা, আমরা আগের দুটো কি শিখেছি, যে বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যখন সাধারণ বিবৃতিমূলক বাক্য, সাধারণ বাক্য, আমি ভাত খাই, সে বাজারে যায়, সে গান করে, বিবৃতিমূলক বাক্য। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি শিখলাম, যেখানেই প্রশ্নবোধক চিহ্ন থাকবে, প্রশ্ন করা বোঝাবে, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এবার শিখছি আমরা কি, ন্যারেশন, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। আচ্ছা, আমরা কিন্তু এই ক্লাসে কমপ্লিট করবো ন্যারেশন কিন্তু আর কোনো ক্লাস, এই দুটো ক্লাস করলে পরে একদম 100% কমপ্লিট, যত বড় পরীক্ষায় থাক এর বাইরে থাকবে না। আচ্ছা, তাহলে আদেশ উপদেশ অনুরোধ, তাহলে দেখো যেখানেই আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে আমরা ধরে নেবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে বলছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। তাহলে এখানে কি অনুরোধ করা বোঝাচ্ছে নিশ্চয়ই, তাহলে অনুরোধ বোঝালে পরে আমরা এটা বুঝে যাবো যে প্লিজ, এই ধরনের যে শব্দগুলো থাকবে, হ্যাঁ, তো সেই শব্দগুলোই আমরা ধরে নেবো যে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গেলে কি কিছু পরিবর্তন করতে হয়। যেমন আমরা দেখো এখানে সেড টু এর বদলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করতাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে আস্কড অথবা কি করেছিলাম, আস্কড অথবা তোমাদের ইনকোয়ারি অফ করেছিলাম, তাই না। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট যোগ করতাম, সরি, অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাদের টোল্ড মি হতো সেড টুর বদলে। আচ্ছা, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে মানে অনুরোধ বোঝায়, তাহলে আমরা লিখবো রিকোয়েস্ট, তাই তো, অনুরোধ করা বোঝালে রিকোয়েস্ট লিখবো, REQUESTED, রিকোয়েস্ট। আর যদি তোমাদের আদেশ বোঝালে অর্ডার্ড, যদি আদেশ বোঝালে অর্ডার্ড, আর যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস। ঠিক আছে, এই জিনিসগুলো শুধু মাথায় রাখতে হবে। তাহলে সরাসরি চলো আমরা করি এবার। এবার আমরা শুরু করি, দেখো তাহলে কিভাবে শুরু করবো, দেখো তাহলে হি, প্রথমে আসবে হি, এবার কি সেড টু মি, তাহলে এখানে কি আমি বাক্য দেখে বুঝতে পারছি যে এটা তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ। এখানে অনুরোধ বোঝাচ্ছে, তার মানে এখানে সেড টুর বদলে কি হবে, এখানে সেড টুর বদলে তোমাদের রিকোয়েস্ট হবে, তাহলে রিকোয়েস্ট, REQUESTED, রিকোয়েস্টেড, হ্যাঁ, পাঁচটা যাবে, রিকোয়েস্টেড, হি ইজ রিকোয়েস্টেড মি, হলো। তাহলে এবার দেখো আমি বলেছিলাম এবার লিঙ্কার হিসাবে কি যোগ হবে, লিঙ্কার হিসাবে সর্বদা মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসাবে টু যোগ করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসাবে টু যোগ করতে হয়, মনে থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসাবে টু যোগ করতে হয়, টু বসালাম। এবার দেখো বলা হয়েছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে তোমরা এবার কি করবে, সরাসরি যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, লিখবো যে তোমাদের একটা টেন্স প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এই ক্ষেত্রে এই যে চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, এই যে দৈনন্দিন জীবনের যে কাজগুলো, হ্যাঁ, এই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে কি হবে, প্লিজ হি রিকোয়েস্টেড মি টু গিভ, গিভ মি নয়, কিন্তু গিভ হিম হবে। কেন হবে, কারণ যখন আমরা ইনডাইরেক্টলি বলছি কথাটা,
আমি বলছি আমি ভাত খাই, যখন এই কথাটা অন্য কেউ বলে দিচ্ছে যে সে বললো যে সে ভাত খায়, তাই না? তাহলে কথাটা যখন সে বলছে যে হি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করেছিল যে গিভ হিম, মানে তাকে দাও, আমাকে না, কিন্তু যখন আমি ইন্টারেক্ট করবো তখন কিন্তু এই মিসটা হিম হয়ে যাবে। গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, গ্লাস অফ ওয়াটার, বুঝা গেল? বুঝতে পারলে? গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। আরেকটা উদাহরণ দিই, তাহলে পরে জলের মতো পরিষ্কার হবে। একটা দুটো করে উদাহরণ দিচ্ছি প্রত্যেকটারই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, দ্বিতীয় উদাহরণটা আমি কি দেবো? দ্বিতীয় উদাহরণটা একটা সহজ উদাহরণ খুঁজে বার করি। একটা সহজ উদাহরণ দিই, যে যেমন বললো যে কি উদাহরণ দেবো, কি উদাহরণ দেবো? আচ্ছা, দ্য টিচার সেড টু মি, দ্য টিচার said to the student, the teacher said to the student, student, the teacher said to the student, ইনভার্ট করার মধ্যে কি হবে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। কি বললো? ট্রুথ, TRUTH, ট্রুথ। তাহলে এখানে দেখো বাক্যটা কি হলো? বাক্যটা বলা হয়েছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে শিক্ষক ছাত্রকে বলেছিল যে সর্বদা সত্য কথা বলবে, সর্বদা সত্য কথা বলবে। তাহলে এটা দেখো কি বোঝাচ্ছে, তাই কিন্তু উপদেশ দিচ্ছে। টিচার সবসময় ছাত্রদের কি দেয়? নিশ্চয়ই উপদেশ দেয়। তাহলে কি হয়? উপদেশ দিলে কি হয়? উপদেশ দেওয়া হলে আমি বলেছিলাম যদি আদেশ হয় তাহলে অর্ডার হবে, আর উপদেশ দিলে অ্যাডভাইস হবে। তাহলে এখানে কি হবে? দ্য টিচার, লিঙ্কের সাথে কি যোগ হবে? দ্য টিচার অ্যাডভাইস, হাতে লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে। দ্য টিচার অ্যাডভাইস the student, the teacher advised the student। এবার কি বললো? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে আমি বলেছিলাম চিরন্তন সত্য বা যেতে কোনো সত্য কথা হলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, আর লিঙ্কার হিসাবে ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদা টু যোগ হয়। তাহলে টু, তাহলে দ্য টিচার অ্যাডভাইজ দ্য স্টুডেন্ট টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, TRUTH। তাহলে এটা হলো তোমাদের হয়ে গেল, ইম্পারেটিভ সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। জাস্ট এই হচ্ছে কটা নিয়ম। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা নিয়ম আছে, সেটা হলো নেগেটিভ। যদি নেগেটিভ অর্থ বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি করবো? যদি নেগেটিভ অর্থ বোঝায় তাহলে আরেকটা উদাহরণ দিই, তারপর আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন আমি যদি উদাহরণ দিই, একটা উদাহরণ দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিচ্ছি যে হি সেড টু মি, সে আমাকে বলেছিল যে ডোন্ট ডু দিস, বলেছিল ডোন্ট ডু দিস। আচ্ছা, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কি করে বুঝলাম? যে বলছে তুমি এটা করো না, তার মানে কি? তোমাকে নিশ্চয়ই এটা কি করছে? তোমাকে বলছে যে তুমি এটা করো না, তাই না? এটা তোমাদের অনুরোধ করা হোক, যে করা বোঝাচ্ছে যে হি সেড টু মি, আমাকে বলেছিল ডোন্ট ডু দিস, এটা করো না। তাহলে যখন ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ বোঝাবে, হ্যাঁ, নেগেটিভ অর্থ থাকবে, হ্যাঁ, রিপোর্টিং, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এতক্ষণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের পজিটিভ ফর্মটা করছিলাম, কিন্তু এবার দেখো এখানে নেগেটিভ দিয়ে দিয়েছে। এবার মনে রাখবে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ হয় তবে রিপোর্টিং ভার্বের পরে নট বসে এবং তারপরে টু বসে। যেমন উদাহরণ দিই, আমি করি, তাহলে কি করবো? হি সেইড, তাহলে সেইড বদলে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু সেইড বদলে কিন্তু টোল্ড হবে। এই ক্ষেত্রে কিন্তু যদি নেগেটিভ অর্থ বোঝায়, মনে রাখবে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ বোঝায় তাহলে কিন্তু এই ক্ষেত্রে তোমাদের এই সেইড বদলে রিকোয়েস্ট বা জাতীয় কিছু দেওয়ার দরকার নেই। নেগেটিভ অর্থ বোঝালে তখন আমরা এই সেইড বদলে কি লিখবো? টোল্ড লিখবো, টোল্ড, TOLD, টোল্ড। হি টোল্ড মি। এবার লিঙ্কের হিসেবে কি যোগ হবে? লিঙ্কের হিসেবে আমি বলেছিলাম এতক্ষণ আমরা কি যোগ করছিলাম বলো? ইম্পারেটিভ সেন্টেন্সে এতক্ষণ আমরা টু যোগ করছিলাম না, ইম্পারেটিভ সেন্টেন্সে টু যোগ করছিলাম। কিন্তু যেহেতু এখানে নট কথাটা এসেছে, নেগেটিভ অর্থ, ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ নট এসেছে, এই জন্য আমরা এই নট আসার জন্য এই টু এর আগে একটা নট যোগ করবো, তাহলে নট টু হবে, নট টু। এবার ডু দ্যাট, দিস থাকলে দ্যাট হয়, দ্যাট, THAT, দিস থাকলে দ্যাট হয়, জানো? তাহলে বুঝতে পারলে বিষয়টা? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ অর্থ বোঝায় তাহলে লিঙ্কার হিসাবে যে টু যোগ করি, টু এর আগে একটা নট আসবে। বোঝা গেল? ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, এটা গেল। এইবার এই সেন্টেন্সেরই আরেকটা বাক্য আসে যেটা পরীক্ষা আসে, পরীক্ষা বারবার, এটা একটু বেশি পরীক্ষা আসে, তোমাদের পরীক্ষা বেশি আসে। একটা উদাহরণ দিয়ে দেখো, হি সেড টু মি কি বলছে? যে লেট আস গো আউট ফর এ ওয়াক, লেট আস গো আউট ফর এ ওয়াক, WALK। আচ্ছা, এটা এসছে, এটা পরীক্ষা কিন্তু অনেক পরীক্ষা এসেছে। তাহলে এটা আমরা কিভাবে করবো? দেখো নারেশনটা, তাহলে এখানে কি আছে? এখানে যখন তোমাদের লেট দিয়ে শুরু হবে, এই যে লেট, মনে রাখবে যখন লেট দিয়ে শুরু হবে, লেট মানে যখন লেট দিয়ে শুরু হবে তখন প্রস্তাব বোঝায়, প্রস্তাব, প্রপোজ বা সাজেস্ট। লেট দিয়ে শুরু হলেই আমরা প্রপোজ বা সাজেস্ট করবো। বোঝা গেল? যখনই লেট দিয়ে শুরু হবে তখন আমরা প্রপোজ বা সাজেস্ট করবো। তাহলে কি করবো? হি, তাহলে সেড টু বদলে কি লিখবো? সেড টু বদলে প্রপোজ লিখবো, PROPOSED।
তাহলে বোঝা গেল যখনই লেট দিয়ে শুরু হবে তখন আমরা প্রপোজ লিখবো, তখন কিন্তু আমরা ওই অ্যাডভাইস তারপর তোমাদের অর্ডার এগুলো কিন্তু দেবো না। লেট দিয়ে শুরু হলে আমরা প্রপোজ করবো, প্রপোজ টু মি, প্রপোজ টু মি, ঠিক আছে, প্রপোজ টু মি। এইবার যদি যেহেতু লেট দিয়ে শুরু হয়েছে সেহেতু কিন্তু আমরা এবার লিঙ্কার হিসেবে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আবার টু যোগ হবে না, এই ক্ষেত্রে কিন্তু টু যোগ হবে না, টু যোগ হবে না, যেহেতু লেট দিয়ে শুরু হয়েছে তাই আমরা লিঙ্কার হিসেবে এখানে দ্যাট আসবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু ভিন্ন ধর্মী আর এগুলো পরীক্ষা দেয়, লিঙ্কার হিসেবে দ্যাট যোগ হবে, বোঝা গেল। আর ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম কি ছিল যে আমাদের এখানে আমাদের কি আসতো, অর্ডার্ড অথবা রিকোয়েস্ট অথবা তোমাদের অ্যাডভাইস আসতো, আর এখানে লিঙ্কার হিসেবে টু যোগ হতো, তাই না, লিঙ্কার হিসেবে টু যোগ হতো। কিন্তু যদি তোমাদের লেট দিয়ে থাকে, বলেছিলাম যদি তোমাদের এখানে এই দেখো লেট শব্দটা রয়েছে, কোন শব্দ, এখানে দেখো লেট, লেট দিয়ে শুরু থাকে তাহলে আমাদের অবশ্যই এখানে প্রপোজড অথবা সাজেস্ট আর লিঙ্কার হিসেবে এখানে দ্যাট যোগ করতে হবে, ঠিক আছে, লিঙ্কার হিসেবে দ্যাট যোগ করতে হবে। আচ্ছা এবার চলে আসি আমাদের এই পাশের অর্থে। এবার দেখো বলা হয়েছে লেট আস গো আউট ফর এ ওয়াক, লেট আস গো আউট ফর এ ওয়াক। তাহলে আমরা এখানে এবার সাবজেক্ট খুঁজে বার করতে হবে, সাবজেক্ট খুঁজে বার করবো, আস, আস মানে কি আমাদের, আস মানে আমাদের, তাই না, আমরা। তাহলে এখানে বলা হয়েছে দেখো আস মানে আমরা, তাহলে আমরা হলে কি হবে, এখানে নিশ্চয়ই সাবজেক্ট উই হবে, সাবজেক্টটা উই হবে, সাবজেক্টটা কি হবে, উই হবে। আচ্ছা উই, তাহলে বলছে লেট আস গো আউট ফর এ ওয়াক, লেট আস গো আউট ফর এ ওয়াক। তাহলে আমাদের কি করা উচিত, যেহেতু এটা প্রস্তাব দিচ্ছে, তাই না, প্রস্তাব দিচ্ছে, তাহলে অবশ্যই মনে রাখবে যদি লেট দিয়ে বাক্য শুরু হয় তাহলে অবশ্যই সেখানে শ্যাল অথবা শুড, মানে শ্যাল, শ্যাল তো হবে না, শুড হবে, সর্বদা শুড নিয়ে আসবে, শুড। তাহলে উই শুড, SHOULD, এটা কিন্তু ব্যতিক্রম নিয়ম। তাহলে সর্বদা মনে রাখবে যে কি হবে, শুড হবে, লেট দিয়ে শুরু হলেই সেখানে শুড থাকবে সাবজেক্টের পরে, শুড, তারপরে যেরকম আছে আমরা সেরকম বসিয়ে দেবো, শুড গো আউট ফর এ ওয়াক, শুড গো আউট ফর এ ওয়াক, WLK, বোঝা গেল। তাহলে আমি বারবার বলে দিচ্ছি যে যদি লেট দিয়ে শুরু হয়, এটা কিন্তু ব্যতিক্রম নিয়ম, যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা এখানে প্রপোজড অথবা সাজেস্ট দিয়ে আমাদের সেইটির বদলে প্রপোজড অথবা সাজেস্ট আসবে, লিঙ্কার হিসেবে দ্যাট যোগ হবে এবং সাবজেক্টের পরে অবশ্যই শুড আসবে, সাবজেক্টের পরে অবশ্যই শুড আসবে, এটা হচ্ছে তোমাদের একটা ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মের ক্ষেত্রে কি, এই সেইটির বদলে আমরা অর্ডার রিকোয়েস্ট, এগুলো অর্ডার রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস করি আর লিঙ্কার হিসেবে টু যোগ করি, তাই না, লিঙ্কার হিসেবে টু যোগ করি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর যেহেতু নেগেটিভ হলে ওই টু এর আগে একটা নট যোগ করি। এই হয়ে গেল তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স থেকে যদি পরীক্ষায় আসে তাহলে এই রুলসের বাইরে কিন্তু আর কোনো রুলসে আসবে না পরীক্ষায় 100%। আর আমাদের এই যে ন্যারেশনের ক্লাসটা শেষ হয়ে গেলে, এই ন্যারেশনের ক্লাসটা শেষ হয়ে গেলে তোমাদের সঙ্গে আমরা প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ তোমাদের WBP থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের যত পরীক্ষা আছে সেই পরীক্ষায় যেগুলো ন্যারেশন এসেছে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে কি করে অ্যান্সার দিতে পারো সেই ক্লাসটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে এবার আমরা কি করবো, এবার আমরা করবো অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের আর দুটো ক্লাস করলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায়। এটা কি অপটেটিভ আর এক্সপ্লেনেটরি। তাহলে এবার করবো আমরা অপটেটিভ, OPTATIV, অপটেটিভ সেন্টেন্স, SENTENCE, অপটেটিভ সেন্টেন্সে ন্যারেশন করবো। তাহলে দুটো করলে আমাদের ন্যারেশন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা একটা উদাহরণ দেবো, উদাহরণ দিয়ে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো। একটা উদাহরণ দিই, দেখো উদাহরণটা কি, ফাদার সেড টু মি, ফাদার FATHER, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিল মে গড ব্লেস ইউ, BLASS ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। তাহলে বাবা মাকে বলেছিল মে গড ব্লেস ইউ। তাহলে এবার তুমি কি করে বুঝবে যে এটা অপারেটিভ সেন্টেন্স? তাহলে বাক্যটা অবশ্যই কি প্রকাশ করবে, হয় ইচ্ছা প্রকাশ করবে, অথবা প্রার্থনা, ইচ্ছা অথবা প্রার্থনা, অথবা ইচ্ছা অথবা প্রার্থনা, মানে দুটো, হয় ইচ্ছা অথবা প্রার্থনা যদি বোঝায় তাহলে সেটা ধরে নেবো অপারেটিভ সেন্টেন্স। কি বললাম, যদি ইচ্ছা অথবা প্রার্থনা বোঝায় তাহলে ধরে নেবো সেটা অপারেটিভ সেন্টেন্স। মনে থাকবে, ইচ্ছা অথবা প্রার্থনা বোঝালে ধরে নেবো সেটা অপারেটিভ সেন্টেন্স, ইচ্ছা অথবা প্রার্থনা বোঝালে। আচ্ছা তাহলে এবার আমরা যখন উদাহরণ করবো একে একে বোঝাবো, বারবার আলাদা আলাদা করে বুঝিয়ে লাভ নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো যদি অপারেটিভ সেন্টেন্স হয় আমরা এখানে সেইড টুর বদলে, এতক্ষণ আমরা অন্য সেন্টেন্সে কি করছিলাম দেখেছো, এইবার যদি অপারেটিভ সেন্টেন্স হয় আমরা সেইড টুর বদলে এখানে লিঙ্কার হিসেবে কি যোগ করবো, হয় উইশ অথবা প্রে, উইশ অথবা প্রে। আচ্ছা উইশ কখন হবে, যখন ইচ্ছা বোঝাবে তখন উইশ হবে, আর প্রে হলো যখন প্রার্থনা। এটা হলো ইচ্ছা, আমি বললাম, তাহলে ইচ্ছা আর একটা হচ্ছে প্রার্থনা, এটা হলো ইচ্ছা আর এটা হলো প্রার্থনা। তাহলে ইচ্ছার প্রার্থনা বদলে সেটা অপারেটিভ সেন্টেন্স হয়। আর সেইড টুর বদলে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ইচ্ছা বোঝায় তাহলে উইশ হবে, উইশড, আর যদি প্রার্থনা বোঝায় তাহলে প্রেইড হবে। বোঝা গেল? আচ্ছা গেল। এইবার লিঙ্কার হিসেবে এখানে কি যোগ হবে, লিঙ্কার হিসেবে এখানে লিঙ্কার হিসেবে দ্যাট যোগ হবে। এই ক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু লিঙ্কার হিসেবে আবার দ্যাট যোগ করতে হবে, ঠিক আছে। আর সাবজেক্টের পরে অবশ্যই একটা মাইট আসবে, সাবজেক্টের পরে অবশ্যই একটা মাইট আসবে, সেটা করে দেখা দেবো। আচ্ছা তাহলে এইটুকু, এই নিয়মটুকু বোঝা গেল, জাস্ট শুধু একটু একটু করে পরিবর্তন, প্রত্যেকটা টেন্সেরই জাস্ট একটু একটু করে পরিবর্তন। আচ্ছা এবার দেখো আমরা তাহলে করি। তাহলে প্রথমে কি আসবে, ফাদার, FATHER, ফাদার। তাহলে সেইড টু বদলে এক্ষেত্রে কি হবে, বলেছিল ফাদার সেইড টু মি, বাবা আমাকে বলেছিল মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার সহায়ক। তাহলে নিশ্চয়ই বাবা এখানে কি করেছে, বাবা এখানে কিন্তু প্রার্থনা করেছে, বাবা তার পুত্রের জন্য মানে কি করেছে, প্রার্থনা করেছে। তাহলে প্রার্থনা করলে কি হয়, প্রেইড হয় নিশ্চয়ই, তাহলে প্রেইড হবে, PRAYED, প্রেইড হবে, পাঁচটা যাবে কিন্তু, হ্যাঁ প্রে না প্রেইড। তাহলে ফাদার প্রেইড, হ্যাঁ ফাদার প্রেইড, ফাদার সেইড টু মি বদলে প্রেইড, ফাদার প্রেইড। এবার আমি বলছিলাম লিঙ্কার হিসেবে কি যোগ হয়, লিঙ্কার হিসেবে দ্যাট যোগ হয়। এই ক্ষেত্রে লিঙ্কার হিসেবে দ্যাট যোগ হয়, অপারেটিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে দ্যাট যোগ হয়। এইবার দেখো বলছে মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। তাহলে মে
গড প্লাস কি হবে, এখানে কিন্তু এই যে গড, জিওডি গড, গডটা আগে আসবে, গড মেয়ের বদলে যেহেতু পাস্ট চলে আসছে, মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট, মাইট MIGHT, তাহলে মাইট ব্লেস, মাইট ব্লেস, ব্লেস কি ব্লেস ইউ না, কিন্তু ব্লেস ইউ নয়, ব্লেস মি হবে কিন্তু এক্ষেত্রে, ঠিক আছে, কারণ ইনডাইরেক্টলি বলছে, এটা তো বোঝালাম তোমাদের। তাহলে ফাদার প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি, ঠিক আছে। আরেকটা উদাহরণ দিই, তাহলে পরে দেখো তোমাদের কাছে পরিষ্কার হবে আরেকটু বেশি করে। 2 নম্বর আমি দুটো উদাহরণ দিচ্ছি, যেমন উই সেইড, আমরা বলেছিলাম কি যে লং, দ্বারা উদাহরণটা হচ্ছিল লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, PRESIDENT, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। আচ্ছা, তাহলে এটা আমরা কি করে বুঝবো যে এটা তোমাদের অপারেটিভ সেন্টেন্সে পড়েছে? দেখো বলেছে যে আমরা বলেছিলাম যে আমাদের যে রাষ্ট্রপতি আছে তিনি কি দীর্ঘজীবী হোক। তাহলে এটা কি, এটা কিন্তু আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম, এটা কিন্তু প্রার্থনা না, এটা প্রার্থনা না, বুঝতে পেরেছে কোনটা প্রার্থনা কোনটা ইচ্ছা। যখন তুমি ঈশ্বরের কাছে বা তুমি আল্লাহর কাছে যখন কিছু বলছো, তখন সেটা হচ্ছে তোমাদের, তখন কি হচ্ছে, তখন সেটা প্রার্থনা হচ্ছে। আর যখন তুমি কি করছো, যখন তুমি হচ্ছিল কোনো কিছুর জন্য ইচ্ছা প্রকাশ করছো, যে উই সেইড, আমরা বলেছিলাম যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট কি, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক, এটা তুমি ইচ্ছা প্রকাশ করেছো। তাহলে ইচ্ছা হলে কি হবে, ইচ্ছা হলে সেখানে উইশড হবে, তাহলে উইশড, WI। তাহলে এইগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোন সেন্টেন্সের ক্ষেত্রে কোনগুলো হয়। তাহলে এখানে সেইটি বদলে কি হবে, সেইটি বদলে উইশড হবে, WISHED, উইশড। এইবার দেখো আমি যেটা বলছিলাম বারবার, যে তোমাদের কিন্তু ফার্স্ট পার্টটা অবশ্যই দেখে আসতে হবে, নাহলে কিন্তু এগুলো সব গুলিয়ে হয়ে যাবে। আর লিঙ্কের হিসেবে কি যোগ করেছিলাম, বলছিলাম অপারেটিভ সেন্টেন্সে লিঙ্কের হিসেবে দ্যাট যোগ হয়, দ্যাট অপারেটিভ সেন্টেন্সে লিঙ্কের হিসেবে দ্যাট যোগ হয়। আর এগুলো খাতায় নোট করো, আমি যেগুলো বললাম যে লিঙ্কের হিসেবে কি যোগ হয়, কি হয়। আর এর নোট যদি চাও আমি দিই, আমার বাড়িতে যে আমার স্টুডেন্টরা আছে যাদের আমি পড়াই, ওদের সুন্দর করে নোট তৈরি করা আছে, তোমরা আমাদের পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের নোট দিয়ে দেবো, ঠিক আছে, এই নারেশনের নোট দিয়ে দেবো। তাহলে উই উইশড দ্যাট, তারপরে কি হবে, দ্যাট। এবার দেখো বলছে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তাহলে আমি কি লিখবো, এটা কিন্তু সাজিয়ে লিখতে হবে অপারেটিভ সেন্টেন্সে। তাহলে দ্যাট আওয়ার প্রেসিডেন্ট, PRESIDENT, প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট কি হবে, মাইট। আমি বলেছিলাম যে অপারেটিভ সেন্টেন্সে কি নিয়ে আসতে হয়, মাইট নিয়ে আসতে হয়, কি নিয়ে আসতে হয়, একটা মাইট নিয়ে আসতে হয়। তাহলে প্রেসিডেন্ট মাইট, MIGHT, মাইট লিভ লং, মাইট লিভ লং, LONG। তাহলে কি হলো, উইশড দ্যাট আওয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। তাহলে এই যে নিয়মগুলো আমি বললাম, এই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা টেন্সেরই আলাদা আলাদা নিয়ম, এইগুলো একটু মনে রাখতেই হবে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এটা তোমাদের কমপ্লিট হয়ে গেল কোন টেন্স, দেখো অপারেটিভ। আর আমাদের বাকি পড়ে থাকলো একটা, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। কি পড়ে থাকলো, বাকি পড়ে থাকলো এক্সক্লেমেটরি। এটা হলে পরে কিন্তু আমাদের ন্যারেশন কমপ্লিট। এক্সক্লেমেটরি, EXCLAMATORY, এক্সক্লেমেটরি, TORY, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন। তাহলে এটা হলে পরে আমাদের কিন্তু ন্যারেশন কমপ্লিট হয়ে যাবে। একটা উদাহরণ দেবো, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো। কি উদাহরণ দেবো, একটা উদাহরণ দিই, যে সহজ একটা উদাহরণ দিই। দ্য ম্যান, লিখি, দ্য ম্যান said how fine, the man said how, sorry, দাঁড়াও উদাহরণটা দিয়ে নি। The man said, HOW, how fine, FINE, how fine the bird is, how fine the bird, BIRD, how fine the bird is। আচ্ছা, এবারে বিস্ময়বোধক চিহ্ন। দেখো আমাদের কয়েকটা সেন্টেন্স, একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো চেনা কিন্তু খুব সহজ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই কিন্তু শেষে এই বিস্ময়বোধক চিহ্নটা থাকবে। বিস্ময়বোধক চিহ্ন যেরকম হয়, তাহলে তোমাদের হচ্ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এরকম কিন্তু অবশ্যই একটা বিস্ময়বোধক চিহ্ন থাকবে। সাধারণ বুঝতে আমাদের কিছু বোঝার দরকার নেই, মানে অন্য কিছু সংখ্যা মনে রাখার দরকার নেই, তো আমি বলে দিচ্ছি। যেখানেই তোমাদের বিস্ময় বা আশঙ্কা প্রকাশ পাবে, যেখানেই বিস্ময় প্রকাশ পাবে, সেখানেই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, সেটাই। তাহলে বলছে দ্য ম্যান সেইড, সেই মানুষটি বলেছিল যে হাউ ফাইন দ্য বার্ড ইজ, পাখিটি দেখো না কতই না সুন্দর, হ্যাঁ, সেটা বিস্ময় প্রকাশ করেছে। তাহলে সেই ক্ষেত্রে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। আমরা অত কিছু বোঝার দরকার নেই, আমরা যেখানেই দেখবো যে বিস্ময়বোধক চিহ্ন আছে, সেটা ধরে নেবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে পরে ন্যারেশন করার ক্ষেত্রে কি পরিবর্তন করতে হয়, দেখবে যে তোমাদের এখানে এই যে তোমাদের সেইড আছে, এই সেইডের বদলে এখানে এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ জয়। আচ্ছা, এক্সক্লেইমড উইথ জয় কখন হবে, যখন আনন্দ বোঝাবে। এক্সক্লেইমড উইথ জয় যখন আনন্দ বোঝাবে, আর যখন দুঃখ বোঝাবে তখন এক্সক্লেইমড উইথ সরো, ঠিক আছে, এক্সক্লেইমড উইথ সরো। তাহলে বলছে হাউ ফাইন দ্য বার্ড ইজ, এখানে বলছে দেখ কত সুন্দর পাখিটা, তাই না, তাহলে এখানে কিন্তু আনন্দ বোঝাচ্ছে। তাহলে আনন্দ বোঝানোর জন্য আমরা এখানে কি করবো, আমরা এক্সক্লেইমড উইথ জয় করবো। দ্য ম্যান, এগুলো লিখে নেবে, হ্যাঁ, দ্য ম্যান, তাহলে সেইডের বদলে কি হবে, এক্সক্লেইমড, EXCLAIMED, এক্সক্লেইমড, EXCLAIMED, হ্যাঁ, এক্সক্লেইমড উইথ জয়। জয় কেন হলো, জয় লিখলাম এই জন্য যেহেতু এটা আনন্দ বোঝাচ্ছে। যদি আনন্দ বা সুসংবাদ কিছু হয় তাহলে এক্সক্লেইমড উইথ জয় দেবো। আর যদি এখানে দুঃখ বোঝায়, যদি এখানে দুঃখ বোঝাতো, তাহলে আমরা এক্সক্লেইমড উইথ কি লিখলাম, সরো, SORROW লিখতাম, সরো। কিন্তু সেটা কি দুঃখ বোঝাতে হবে, দুঃখ অথবা কোনো কিছু হতাশা বোঝালে তখন আমরা সরো দিতাম। কিন্তু যেহেতু আনন্দ বোঝাচ্ছে, তাই আমরা এক্সক্লেইমড উইথ কি হলো, জয়, এক্সক্লেইমড উইথ জয়। আচ্ছা, তাহলে লিঙ্কার হিসেবে আমরা কি করলাম, এখানে দেখো এক্সক্লেইমড উইথ জয় লিখলাম।
এইবার আমাদের এই যে এখানে মাঝখানে এই লিঙ্কার, এখানে লিঙ্কার হিসেবে কি যোগ হবে? এখানে মনে রাখবে লিঙ্কার হিসেবে সর্বদা কি যোগ হয়? লিঙ্কার হিসেবে সর্বদা মনে রাখবে দ্যাট যোগ হয়। কি যোগ হয়? দ্যাট যোগ হয়। আচ্ছা, তাহলে মনে থাকবে লিঙ্কার হিসেবে কি যোগ হয়? দ্যাট। তাহলে এখানে দ্যাট আসবে। তাহলে দ্য ম্যান এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, হ্যাঁ দ্যাট। এবারে আমাদের এখানে সাবজেক্ট আসবে দ্য বার্ড BIRD। আচ্ছা, এই যে এক্সক্লেইমড সেন্টেন্স, এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো পরিবর্তনের কোনো বিষয় নেই। দ্য বার্ড, এটা দেখো কোন টেন্সে আছে? ইজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাই না? ইজ, এই যে অ্যাম ইজ আর, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই না? অ্যাম ইজ আর দ্য বার্ড ইজ ফাইন। তাহলে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে এটা চলে যাবে পাস্ট ইনডিফিনিটে। প্রেজেন্ট ইনডিফিনিট আছে চলে যাবে পাস্ট ইনডিফিনিটে। আচ্ছা, যদি তোমাদের একটা শর্ট টিক্স বলি তাহলে কি মনে রাখবে? সর্বদা মনে রাখবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব সর্বদা পাস্ট ফর্ম হয়। ভার্ব সর্বদা পাস্ট ফর্ম হয়। কোন ফর্ম হয়? পাস্ট ফর্ম, সর্বদা পাস্ট হয়। ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্ব সর্বদা পাস্ট হয়, এটা মনে রাখবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখানে কি আসবে? তাই যদি হয় তাহলে দ্য বার্ড কি হবে? এখানে ওয়াজ, তাই না? বার্ড ওয়াজ হবে না, যেহেতু এখানে ইজ আছে। আমি সবসময় পাস্টে গেলে নিশ্চয়ই ওয়াজ হবে, ওয়াজ হয়। তাহলে যেহেতু তোমাদের দ্য বার্ডটা হলো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে বিভাগটাও সিঙ্গুলার হয়, তাই না? যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার দ্য বার্ড, তাহলে বিভাগটাও সিঙ্গুলার হবে, ওয়াজ হবে। যদি এখানে সাবজেক্টটা যদি প্লুরাল হতো তাহলে বিভাগটাও প্লুরাল হতো, মানে ওয়ার নিয়ে আসতাম। ঠিক আছে, তাহলে দ্য বার্ড ওয়াজ। এইবার এখানে একটা ভেরি অথবা ফিউ আসে, ভেরি অথবা ফিউ, সরি ভেরি অথবা গ্রেট, সরি ভুল বললাম, ভেরি অথবা ফিউ নয়, ভেরি অথবা গ্রেট। GREAT, গ্রেট। ভেরি অথবা গ্রেট হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি যোগ করবো? দেখো তোমাদের এই ভেরি অথবা গ্রেট এবার বলবে তাহলে আমি কোন ক্ষেত্রে ভেরি গ্রেট করবো, কোন ক্ষেত্রে ভেরি যোগ করবো, আর কোন ক্ষেত্রে গ্রেট যোগ করবো। দেখো, যেটা তোমার কাছে যখন বাক্যটা পড়ার পরে তোমার কাছে তুমি বুঝতে পারবে যে এখানে ভেরি যোগ করতে হবে না গ্রেট যোগ করতে হবে। গ্রেট কোন ক্ষেত্রে যোগ করা হয়, ভেরি কোন ক্ষেত্রে যোগ করা হয়, তাই না? সেটা তো বুঝতে পারছো। গ্রেট মানে কি? কোনো কিছু মহান, কিছু ভালো, বিশাল কিছু ভালো, হ্যাঁ মহান কাজ করেছে, সেক্ষেত্রে গ্রেট যোগ হয়। আর সেক্ষেত্রে তো সে ভালো যোগ হয় না, বোঝা গেল? তাহলে হি ওয়াজ ভেরি, ভেরি ফাইন, FIN। এই হচ্ছে তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন। বোঝা গেল বিষয়টা? আরেকটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার হবে, তাহলে একদম বোঝার মতো পরিষ্কার হবে। কি উদাহরণ দেবো? হি সেইড alas, ALAS, হি সেইড alas, বিস্ময়বোধক চিহ্ন, I am undone, UNDONE, I am undone। আচ্ছা, এবারে এটা কি হলো? দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি বিস্ময়বোধক চিহ্ন, তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন দিয়েছে। বিস্ময়বোধক চিহ্ন হলে বুঝবো সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি যদি সেন্টেন্স হয় তাহলে আমাদের কি কাজ? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সাবজেক্ট যেরকম সেরকম বসিয়ে দিলাম। এবার সেইটা বদলে কি হবে? দেখো, এখানে কিন্তু দুঃখ প্রকাশ করেছে, বলছে হি সেইড alas, I am undone, মানে আমি কাজটা করতে পারলাম না, তাহলে দুঃখ প্রকাশ করেছে। তাহলে দুঃখ প্রকাশ করলাম কি বলছিলাম? লিঙ্কের হিসাবে এক্সক্লেইমড উইথ কি হয়? জয় না, এক্ষেত্রে কিন্তু দুঃখ প্রকাশ করেছে তাই এক্সক্লেইমড উইথ সরো হবে। তাহলে এক্সক্লেইমড EX, আচ্ছা এটা ছোট হাতে দিতে হবে। তাহলে কি লিখবো? EX CLAIMED, এক্সক্লেইমড উইথ সরো, SORROW, এক্সক্লেইমড উইথ সরো। এবার লিঙ্কার হিসাবে কি যোগ হবে? লিঙ্কার হিসাবে সর্বদা এক্সক্লেম সেন্টেন্সে দ্যাট যোগ হয়, দ্যাট যোগ হলো। এবার দেখো, আমি কি বলেছিলাম? সর্বদা এটা কোন টেন্সে যায়? সর্বদা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পাস্ট টেন্সে নিতে হয়। কোন টেন্সে? পাস্ট টেন্সে। তাহলে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট দেখো এখানে আই আছে, তাহলে আই কাকে বলছে? আমি বলেছিলাম যদি ফার্স্ট পার্সন আই হয় তাহলে সর্বদা এই ফার্স্ট পার্সনটা এই রিপোর্টিং ভার্বের এই প্রথম অংশ ধরে হয়, তাই না? সাবজেক্ট ধরে হয়। তাহলে আমি কাকে বলছি? তাকে বলছি। হি, এটা ফার্স্ট পার্টটা ফার্স্ট ক্লাসে দেখবে, নাহলে কিন্তু এগুলো গুলিয়ে যাবে। তাহলে আমি কাকে বলছি? তাকে বলছি। তাহলে দ্যাট হি হবে এই ক্ষেত্রে, দ্যাট হি। বোঝা গেল কেন হলো? অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে আসলে তোর মতো সবাই সুবিধা হবে। তাহলে হি ওয়াজ, যেহেতু আমি বলছি পাস্টে যাবে তাহলে ওয়াজ হবে। হি ওয়াজ আনডান, DONE। বোঝা গেল? হি ওয়াজ আনডান। তো এই হচ্ছে তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স কমপ্লিট হলো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা দেখতে পেলে এখানে আমরা এখানে আমরা দেখলাম ন্যারেশন যে ক্লাস ওয়ান যেটা ছিল সেখানে আমরা কমপ্লিট করেছি কি? সেখানে আমরা কমপ্লিট করেছি তোমার একদম বেসিক থেকে শুরু করে, শর্ট টিক্স থেকে শুরু করে কি করে করতে হবে, ক্লাস 10 জানতে হবে, সেখানে সেই ক্লাসে কমপ্লিট করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স পর্যন্ত। আর ক্লাস 2তে আমরা বাকি পার্টটা কমপ্লিট করলাম। অর্থাৎ এই দুটো ক্লাসের মধ্যে কিন্তু আমাদের পুরো ন্যারেশনটা কমপ্লিট করা হলো। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নাও, তোমাদের কিন্তু দেখবে ন্যারেশন অন্তত আর কোনো সমস্যা থাকবে না। আমি যেগুলো বলেছি সেগুলো একটু সুন্দর করে তোমরা করে নাও, একটু মুখস্থ করে নাও, খাতায় একটু নোট করে নাও। যদি নোট করতেও কষ্ট হয় তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো, আমার যে স্টুডেন্টদের আমি করিয়েছি সেগুলো তোমাদের আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, সেগুলো জাস্ট জেরক্স করে নেবে, জেরক্স করে নিয়ে করে নেবে। আর আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো আজ ক্লাসটি শেষ করছি, আবার চলে যাবো তোমাদের সঙ্গে নতুন কোনো ক্লাস নিয়ে। চলো টাটা।